Good afternoon. আসসালাম সালামু আলাইকুম স্যার। আসসালাম ইশরাক, আকাশ, তোমরা ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আহ, উম, তোমাদের আজকে যে দুটো থেকে ক্লাস, আমি সকালে জানাইছি তো না? ওকে, দেন আই শুড স্টার্ট। আই থট মেবি হি হ্যাজ ইনফর্মড এট দ্য ভেরি এন্ড, বাট অল রাইট। আমি দেখতে পাচ্ছি আমাদের 23 জন আছে। আই উইল স্টার্ট নাও। ওকে, থ্যাংক ইউ। সো আমাকে শোনা যাচ্ছে তো না? এবং স্লাইড কি দেখা যাচ্ছে ডিসপ্লেতে? Yes, জি sir. স্যার, Yes, sir. দেখা যাচ্ছে। ওকে, ফাইন। সো তোমাদের গত ক্লাসে নাজমুল, ডক্টর নাজমুল তোমাদেরকে ভিসিএম এর ইলাস্ট্রেশন দিছে যতদূর আমি জানি। তোকে আমি বলছিলাম কি দিতে, সেটা ঠিক আছে। তুমি এটা শুরুর আগে একটু জানতে চাই, অনেকে বলতেছে সফটওয়্যার ইনস্টলেশনে যে ডিফিকাল্টিস ফেস করছে। তো ইনফ্যাক্ট যেটা আমাদের ওল্ড ভার্সন 5.3, এর আগেও ভার্সন ছিল 4, এগুলো আসলে যেহেতু এখন অনেকের কাছে তোমাদের ল্যাপটপ অনেক আপডেটেড ভার্সন, আই থিঙ্ক ওই ওল্ড ভার্সন গুলি সেটা এরর দেখাবে। এটা খুব অস্বাভাবিক কিছু না। ইন দ্যাট কেস তোমরা আপার ভার্সন যেটা আছে সেটা ইনস্টল করে দেখবা যে হচ্ছে কিনা। তোমাদের কি এখনো কেউ আছে যে আসলে কোনো ভার্সনে ইনস্টল করতে পারছো না? এরকম কেউ আছে এখানে যে ক্লাসে? আমি 24 জন দেখছি এখন। এনিওয়ান? স্যার আসসালামু আলাইকুম। আসলাম। জি। স্যার, 5.3 যে ভার্সনটা এটা হ্যাঁ। স্যার ইনস্টল হচ্ছে না। হুম। 25-এর ভার্সনটা আমরা ওয়েবসাইট থেকে স্টুডেন্ট ভার্সন ডাউনলোড করতে পেরেছি এবং ইনস্টল হয়েছে। ওকে। কিন্তু 24-এর যে ভার্সনটা সেটা স্যার অনলাইনে স্টুডেন্ট ভার্সনটা অ্যাভেলেবল নাই। ওকে, সেটা আমাদের লাইসেন্সের কারণে আমরা 24-এর ভার্সনটা ইউজ করতে পারছি না, 25টা আমাদের হচ্ছে ইউজ হচ্ছে এখন। সমস্যা নাই। যেটা হলো 25 হলে আমি 25টা ইনস্টল করে তোমাদের যে এক্সি ফাইল যেটা আছে এবং ইনপুট ফাইল, এগুলো ওপেন করে আমি তখন চেক করব। সমস্যা নাই। তোমরা যদি 25 বলতেছো সেটা হলেও চলবে, যে কোনো ভার্সন দিয়ে তোমরা কাজ করো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে ওকে। স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, Okay, sir. থ্যাংক ইউ। ওকে, সো আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে কার ফলোইং মডেল। কার ফলোইং মডেল, এটাকে অনেকে আবার বলে তোমার লংটিউডিনাল মডেল। এটা লংটিউডিনাল মডেল নামে পরিচিত, লংগিটিউডিনাল। তো longitudinal model. So carpooling model or longitudinal model, very important topic, you should understand. এবং তোমরা যেহেতু এখন বিসিএম এর মধ্যে অলরেডি কাজ করছো প্রজেক্টের, you know that not only BCM, all the micro simulation software, commercial software, even যেটা আমাদের রিসার্চ ওরিয়েন্টেড কিছু সফটওয়্যার আছে ওপেন সোর্স, সবগুলো সফটওয়্যারই আসলে যখন আমরা মাইক্রো সিমুলেশন করি সেখানে ব্যাক হ্যান্ডে ডেফিনেটলি সাম সর্ট অফ কার্ভ ফলোইং মডেল, লেন চেঞ্জিং, গ্যাপ অ্যাকসেপ্টেন্স মডেল কাজ করতে থাকে। তো আজকে আমরা শুধু কার্ভ ফলোইং মডেল নিয়ে কথা বলবো। পরবর্তীতে আমরা ল্যাটারাল মুভমেন্ট অর্থাৎ লেন চেঞ্জ এবং গ্যাপ অ্যাকসেপ্টেন্স মডেল নিয়ে পরে কথা বলবো। ইনফ্যাক্ট দেয়ার আর মেনি আদার মডেলস যেটা আসলে এই কোর্সে কভার করা হবে না, বাট অন ইউর ওন ইন্টারেস্ট ইউ ক্যান লেটার অন স্টাডি করতে পারো। বিশেষ করে উইভিং ম্যানুইভার, উইভিং উইভিং অথবা অন র্যাম্প থেকে যখন মেইন লাইন স্ট্রিমে কোনো একজন ড্রাইভার সে মার্চ করে, অথবা মেইন স্ট্রিম থেকে ডাইভার্স করে যখন অফলাইন দিয়ে বের হয়ে যায়, সেখানেও কিছু কমপ্লেক্স ম্যানুভার আছে। অ্যান্ড দোজ কমপ্লেক্স ম্যানুভার আমরা মাইক্রো সিমুলেশন সফটওয়্যারেও কিন্তু দেখতে পারি কিভাবে কাজ করে। নিশ্চয়ই সেখানেও এই যে গ্যাপ অ্যাকসেপ্টেন্স, ল্যাটারাল মুভমেন্ট, উইভিং ম্যানুভার, এই সংক্রান্ত মডেল এবং মডেল, যখন আমি মডেল বলতেছি, মডেল মানে হচ্ছে মডেলের সাথে কিছু প্যারামিটার থাকবে। And that's the main point of the simulation, যে আমাদের আহ, ওই যে প্যারামিটার গুলি আছে আমি বলছি, সেই প্যারামিটার গুলি আমাদের ক্যালিব্রেশন করতে হয় সো দ্যাট your model represent the real scenario। বাস্তবতার খুব কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করি, যদিও মডেল ক্যান নেভার বি
অ্যাকুরেট লাইক রিয়েল ওয়ার্ল্ডে আমরা যা দেখি হুবহু সেটা রেপ্লিকেট করা উইদিন দ্য মডেলিং এনভায়রনমেন্ট ইজ নিয়ারলি ইম্পসিবল। সো আমরা কার ফলিং মডেল দিয়ে শুরু করছি বিকজ দিস ইজ ভেরি ফান্ডামেন্টাল। মাইক্রো সিমুলেশন ট্রাফিক নিয়ে যখন আমরা কাজ করি, প্রথমেই যে টপিকটা আমাদের আসে সেটা হচ্ছে আসলে কার ফলিং মডেল, যেটাকে আমি বলছি লংজিটিউডাল মডেলও বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যে যখন আমি শুধু কার ফলিং মডেল নিয়ে কথা বলছি, তার মানে ভেহিকেল টু ভেহিকেল সাথে ইন্টারাকশন হচ্ছে কার সাথে, তোমার প্রিসিডিং যে ভেহিকেল আছে প্রিসিডিং বা তোমার যে লিডার আছে লিডারের সাথে আমাদের ইন্টারাকশন হচ্ছে। সো দিস ইজ পিওরলি লেন ডিসিপ্লিন সিনারিও, বাট লেন ডিসিপ্লিন যদি না থাকে সেক্ষেত্রে শুধু এই যে আমি যেভাবে দেখাচ্ছি যে আমার ফ্রন্ট এবং ব্যাক দুটো ভেহিকেলের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, জিনিসটা কিন্তু আর সেরকম থাকবে না যদি লেন ডিসিপ্লিন না থাকে। এখানে আমি এই জন্য লেন মার্কিংটা দিচ্ছিলাম, যদি লেন মার্কিং না থাকে সেক্ষেত্রে আসলে আমার লিডার একজন না হয়ে সেখানে মাল্টিপল লিডার সিনারিও আসবে, বিকজ আমার ডানে বামে সামনে সবাইকে দেখে ম্যানুভার করতে হচ্ছে। দ্যাট ইজ non-lane based traffic condition which is prevail in Dhaka and some other developing nation. এই জন্য ভিসিবে দেখবা একটা অপশন আছে যে তোমার কয়জন লিডারকে নিয়ে কার ফলিং করবা, হাউ মেনি লিডার্স, সেখানে তুমি 6-10 দিতে পারো। যত লিডারের সংখ্যা বাড়াবা ডেফিনেটলি সিমুলেশনের সময় তার ক্যালকুলেশনটা আরো বেশি করতে হবে, ফলে সিমুলেশন উড বি স্লোয়ার আনলেস তোমার সিপিইউ হাইলি ক্যাপাবল না হয়। তো আমরা এইখানে শুধুমাত্র লেন ডিসিপ্লিন সিনারিওতে কার ফলোইং মডেল নিয়ে কথা বলছি, কিন্তু নন লেন বেস ক্ষেত্রে কার ফলোইং মডেলটা অনেক কমপ্লেক্স এবং সেখানে স্পেসিফিক কিছু মডেল আছে, যেমন পার্টিকেল ফিল্টার মডেল। অর্থাৎ তুমি চিন্তা করো যে আমি একটা জারের মধ্যে অনেকগুলি পাথর রাখলাম, তারপর পানি ঢেলে দিলাম, সেই পানিটা উপর থেকে নিচে আসবে কিভাবে? পাথরের মধ্যে যে ভয়েড গুলি আছে সেই ভয়েড গুলির মধ্য দিয়ে সে প্রবাহিত হবে। তার মানে সে পার্টিকেল ফিল্টার বলছে এই কারণে যে সে পেনিট্রেশনটা করে যেখানে যেখানে ভয়েড পাবে সেদিক দিয়ে। আমাদের ট্রাফিক কিন্তু ঠিক সেইভাবে অনেক সময় মুভমেন্ট করে, অর্থাৎ যেখানে আমরা ফাঁকা পাচ্ছি সেই ফাঁকা ফাঁকা দিয়ে আগানোর চেষ্টা করি। সো দেয়ার আর সাম মডেল অফ মিক্স ট্রাফিক এবং পার্টিকুলারলি নন লেন বেস হেটারোজেনাস কন্ডিশনে সেই কারফলিং মডেলগুলি আমরা এখানে কভার করছি না। ভিসিএম এর মধ্যে কি আসলে যে মডেলটা কাজ করে সেটা একবারে স্পেসিফিক আমাদের নন লেন বেস ট্রাফিকের জন্য না, কিন্তু যারা এই সফটওয়্যারটা কমার্শিয়ালি ইউজ হয়, যে যারা ডেভেলপ করেছে দে আর ভেরি স্মার্ট। ফিল্ড কন্ডিশনকে রেপ্লিকেট করার জন্য যেটা আমি বললাম, দেয়ার ইজ অপশন যে হাউ মেনি লিডার্স উইল কনসিডার ডিউরিং সিমুলেশন, so that it closely replicate the non-lane based condition. So this is an alternative way, but the car following model is not dedicated for non-lane based traffic scenario. একেবারে ডেডিকেটেড নন-লেন বেস যে ট্রাফিকের কথা বলতেছি সেই ক্ষেত্রে আসলে আমাদের আরো স্পেসিফিক কিছু মডেল, যেমন আমি বললাম পার্টিকেল ফিল্টার মডেল, এই ধরনের কিছু মডেল আছে দ্যাট ইজ ডেভেলপড ফর নন-লেন বেস ট্রাফিক কন্ডিশন। এগুলো আমাদের সিলেবাসের মধ্যে নাই, উই আর নট কাভারিং দ্যাট, বাট অল্টারনেটিভলি আমরা যেটা বললাম যে মাল্টিপল লিডার দিয়ে সিলেকশন করে আমরা মোটামুটি নন লেন বেস ট্রাফিকটাকে আমরা রেপ্লিকেট করতে পারি। সো দ্যাট ইজ এ বিউটি অফ দ্য ভিসিম, যে দেয়ার আর সাম আদার সফটওয়্যার হুইচ ইজ অলসো ইউজ কমার্শিয়ালি ইন ডেভেলপড সোসাইটি। উই ডোন্ট পিক দোজ সফটওয়্যার বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য অপশন যে তুমি মাল্টিপল লিডার সিলেক্ট করতে পারবা। সো মাল্টিপল লিডার সিলেক্ট করা মানে হচ্ছে যে আমার এরকম যদি একটা রোড হয়, যেটা আমি বলতেছি, যদি লেন মার্কিং না থাকে, একটা ভেহিকেল তোমার সামনে এরকম 2-3টা ভেহিকেল আছে, তার মানে ইন্টারাকশনটা এরকম হতে থাকে যে আমার সামনে 2টা গাড়ি, অনেক সময় আমার ডান বামটা দেখে আমার চালাতে হয়, তাহলে আমি এখানে 4টা আমার লিডার। সো ইউ ক্যান সিলেক্ট 4 লিডার, 5 লিডার, 6 লিডার, তুমি লিডার সংখ্যা বাড়ায় দেখবা যে তোমার ফিল্ড কন্ডিশনটাকে তুমি আরো ক্লোজলি সিমুলেট করতে পারছো, কিন্তু তোমার সিমুলেশন কিন্তু আস্তে আস্তে স্লোয়ার হইতে থাকবে, কারণ
সফটওয়্যারকে তো ব্যাক হ্যান্ডে ক্যালকুলেশন করতে হবে যে প্রত্যেকটা লিডার কোথায় আছে, এবং সেই অনুযায়ী আহ, আমার যে টার্গেট ভেহিকেল আছে, টার্গেট ভেহিকেল বা ওন ভেহিকেল আমরা বলি, দুইটা টার্ম ইউজ করতেছি, ওন ভেহিকেল অর টার্গেট ভেহিকেল। টার্গেট, ওন অর টার্গেট ভেহিকেল, দুইটা জিনিস, ওন ভেহিকেল টার্গেট ভেহিকেল, ওন অর টার্গেট ভেহিকেল। ওকে, তো ওন ভেহিকেল অর্থাৎ যে ভেহিকেলটা কার ফলোইং মোডে আছে, যেটা আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট, সে ওন ভেহিকেলটাকে সে তার নেক্সট সিমুলেশন স্টেপে তার পজিশন কি হবে এটা হিসাব করতে গিয়ে তখন তাকে তুমি যত বেশি লিডার সিলেক্ট করে দিবা, তত বেশি লিডারের তার পজিশন কি, তার স্পিড কি, তার ডিজায়ার্ড স্পিড কি, এই সবগুলি প্যারামিটার তখন তাকে কনসিডারেশন নিয়ে আসতে হয়। সো হ্যাভিং সেড দ্যাট, যে আমি যেটা বলছি যে আমরা এটা অনেক সময় ডোন্ট বি কনফিউজড যে কার ফলোইং মডেল আবার লংজিটুডাল ড্রাইভিং টাস্ক বলছে, এটা লংজিটুডাল মডেলও বলা হয়। কিছু কিছু জার্নাল পেপারে দেখবো বলতেছে লংজিটুডাল মডেল, সেম। এখানে একটা বিষয় হচ্ছে যে কার ফলোইং মডেল বলা হচ্ছে কেন, কেন কার ফলোইং মডেল? আমরা ঢাকা শহরে তো অনেক সময় রিক্সাকে ফলো করে আমার চালাতে হয়, বিশেষ করে কনজেশন কন্ডিশনে, যখন তুমি আসলো ফলোইং মোডে চলে গেছো, ফ্রি ফ্লো স্টেটে ট্রাফিক নাই, ফ্রি ফ্লো স্টেটে। তো কার ফলোইং এটা ডেফিনেটলি ওয়েস্টার্ন টার্ম, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আসছে, কারণ তাদের যে ট্রাফিক কম্পোজিশন আছে সেখানে 95% or above হচ্ছে কার। So most of the cases, the one vehicle that is following another vehicle, that another vehicle is car. So that is we call car following model. But আমাদের ক্ষেত্রে আসলে আমরা এই টার্মটা অনেক সময় আমাদের অ্যালার্জি কাজ করে। We don't use uh, directly car following because we have rickshaw and other types of vehicle or other class of vehicle. You know, even in Dhaka city we have 20 to 25 types of vehicle. So কম্পোজিশন ওয়াইজ কারের সংখ্যাও কিন্তু খুব বেশি না, আমাদের 6%, 10% কার আছে, and the remaining 90% is different vehicle. So rather than car following model, we can simply call it as a following model. So that is following model. তোমরা যখন মাস্টার্সে কোনো রিসার্চ করবা, you can also work on the following model. You can say that we are working on the following model and you can develop your own following model. এখানে আমরা কিছু ফান্ডামেন্টাল আর বেসিক কার ফলোইং মডেল দেখছি, বাট ইউ ক্যান অলসো ডেভেলপ ইউর ওন মডেল। ওকে, সো সো লংজিটুডাল যে বা কার ফলোইং যে ড্রাইভিং টাস্ক ইজ ভেরি ফান্ডামেন্টাল, এবং সিমুলেশনে আমরা যখন ইন্টারফেসে দেখছি যে ভেহিকেল মুভ করছে, সে তার ব্যাকএন্ডে ডেফিনেটলি কোনো না কোনো কার ফলোইং মডেল কাজ করে। ওকে, তো এখানে ঘটনাটা কি, একটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে এক্সেলারেশনটা কিভাবে হয় এবং ডিসেলারেশনটা কিভাবে হয়। দিস কুড বি অ্যাসিম্পটোটিক, দিস কুড বি নন অ্যাসিম্পটোটিক। একটা টার্ম ইউজ করলাম অ্যাসিম্পটোটিক, অ্যাসিম্পটোটিক, অ্যাসিম্পটোটিক। অ্যাসিম্পটোটিক মানে হচ্ছে তোমার এক্সেলারেশন বিহেভিয়ার আর ডিসেলারেশন বিহেভিয়ারটা ইউজুয়ালি ডিফারেন্ট হয়। অনেক কার ফলোইং মডেল আছে সেখানে একটা সিঙ্গেল মডেল দেখবা, অর্থাৎ এক্সেলারেশন ডিসেলারেশনের ক্ষেত্রে একটা মডেল ইউজ করছে। আবার কিছু কিছু মডেল আছে যেখানে কার ফলোইং মোডে থাকা অবস্থায় তুমি যখন কার ফলোইং মোডে আসছো, কার ফলোইং মানে অন্য একটা গাড়িকে ফলো করছো ভেরি ক্লোজ, তো সেই কন্ডিশনে তুমি এক্সেলারেশন করতে পারো, আবার ডিসেলারেশনও করতে পারো। এক্সেলারেশনের জন্য এক ধরনের মডেল, ডিসেলারেশনের জন্য আর এক ধরনের মডেল নিয়েই একটা কার ফলোইং মডেল। এই যে এক্সেলারেশন ডিসেলারেশন দুটা ডিফারেন্ট মডেল, সো দ্যাট উই কল ইট অ্যাসিম্পটোটিক কার ফলোইং মডেল, নট নন অ্যাসিম্পটোটিক, ইটস অ্যাসিম্পটোটিক। অ্যাক্সেলারেশন ডিসেলারেশনের জন্য দুটা আলাদা মডেল কাজ করে। ফাইন, তো আমরা যেমন গিভস কার ফলোইং মডেল দেখবা, অ্যাক্সেলারেশন ডিসেলারেশনের জন্য ডিফারেন্ট সেখানে মডেল আছে, দুটো সাব মডেল আমরা বলতে পারি। দুটো সাব মডেল মিলেই কার ফলোইং মডেল। কার ফলোইং ইজ নাথিং বাট actually what is car following? Car following means you are following some other vehicle, and that's why you have to sometimes accelerate, you have to sometimes decelerate. Why? Because the leader will accelerate or decelerate. লিডারকে যেহেতু ফলো করছো, সে যদি এক্সেলারেশন করে দেখা যাবে তুমি তাকে দেখে এক্সেলারেশন করছো। এক্সেলারেশন না করে তোমার যদি তোমার স্পিডে থাকো তাহলে কি হবে, তোমার কনস্ট্যান্ট স্পিডে তুমি আসো, তখন গ্যাপটা বাড়তে থাকবে,
যখন গ্যাপ বাড়বে তখন কি হবে, পাশের লেন থেকে আরেকটা ভেহিকেল ঢুকে যাবে, তখন তোমার লিডার উইল বি চেঞ্জ, নতুন লিডার পাবা। সো দ্যাট ইজ দ্য সিনারিও। তার মানে আসলে কার ফলোইং মডেল ইজ নাথিং, ইটস অ্যাকচুয়ালি উই ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন অ্যান্ড ডিসেলারেশন basing on the lead vehicle. So the question is that what influences the driver choice of acceleration? কি ধরনের প্যারামিটার আসলে একজন ড্রাইভার এক্সেলারেশন করবে কিনা? এক্সেলারেশন এটা আমরা জেনেরিক টার্ম বলতেছি। এক্সেলারেশন এক্সেলারেশন মানে হচ্ছে নেগেটিভ ডিসেলারেশন, একই জিনিস। এই যে ডিসেলারেশন বা এক্সেলারেশন একজন ড্রাইভার চয়েস করে যে সে এক্সেলারেট করবে অথবা ডিসেলারেট করবে, সে কি দ্বারা ইনফ্লুয়েন্সেস হয়? একজন বলো তো, হোয়াট ইনফ্লুয়েন্সেস দ্য ড্রাইভার? ইশরাক বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ফলোইং কালে ফলোইং না, হ্যাঁ সেটা বলো। লিডিং এর স্পিড, লিডিং এর এক্সেলারেশন, রেজন কিছু বলতে চাচ্ছ বলো তো, কি হইতে পারে? লিডিং কারের স্পিড দেখতে হবে এবং বাইপাস করে অপোজিট থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, সেই পরিমাণ সেফ ডিস্টেন্স আছে কিনা স্যার। ওকে ওকে, মানে তুমি বলতেছো যে ওভারটেকিং এর এইখানে এই যে রেজন, একটু তোমাকে আমি একটু অ্যাড করি। যখন আমরা কার ফলোইং নিয়ে কথা বলছি তখন অপোজিট ডিরেকশন থেকে গাড়ি আসতেছে কি না আসতেছে এটা কিন্তু ইম্পর্টেন্ট না, বিকজ ইউ আর ইন এ সিঙ্গেল লেন। এখানে লেন চেঞ্জ নিয়ে কিন্তু আমরা কথা বলতেছি না, ইটস পিওরলি কার ফলোইং। সো এখানে কিন্তু অপোজিট লেনের মানে সেফ গ্যাপ আছে কিনা এটা কিন্তু অন্য মডেল, আমরা কার ফলোইং মডেল নিয়ে কথা বলতেছি। তো একজন ড্রাইভারের এক্সেলারেশন ডিসেলারেশন, যেমন ও বলতেছিল যে আমার লিড ভেহিকেল যেটা আছে তার স্পিড কেমন, ডেফিনেটলি ইট উইল ইনফ্লুয়েন্স ইউ। লিড ভেহিকেল যদি ধরো তার স্পিড হলো 60, তোমার স্পিড হলো 40, এবং ওই রাস্তার স্পিড লিমিট হচ্ছে সে 70, সো ইউ ক্যান ইনক্রিজ ইউর স্পিড বিকজ ইউ আর বিলো দ্য স্পিড লিমিট। তো সেই ক্ষেত্রে আমাদের একটা যেমন স্পিড উইল ইনফ্লুয়েন্স ডেফিনেটলি, কিন্তু তোমার স্পিডও 70, লিডার স্পিডও 70, সেখানে কিন্তু ডেফিনেটলি স্পিড কিন্তু তোমাকে ইনফ্লুয়েন্স করছে না, কারণ তোমার স্পিড অলরেডি স্পিড লিমিটে চলে আসছে। আমি একেবারে আইডিয়াল কন্ডিশন ধরছি, অনেকে ওভার স্পিডিং করে, সেটা ডিফারেন্ট কেস। এখন তোমার স্পিড 40, তোমার লিড ভেহিকেল আছে 60, তুমি চাইলে কিন্তু 60-এ চালাতে পারবা না, কারণ যে লিড আছে সে হয়তো মার্সিডিজ চালাচ্ছে আর তুমি চালাচ্ছ ধরো ইজি বাইক। তার মানে ভেহিকেল টাইপ অলসো ইনফ্লুয়েন্সেস ড্রাইভার চয়েস অফ এক্সেলারেশন। অর্থাৎ তুমি কোন ভেহিকেলে বসে আসছো, তুমি চাইলেই তোমার লিডার 60-এ আছে তুমিও 60-এ চালাতে পারবা, নট নেসেসারি। So vehicle type is an factor that influence the driver choice of acceleration, not only speed. আমার লিডার স্পিড বেশি বলে আমিও স্পিডে চালাতে পারবো, নট নেসেসারি। আমার কথা কি তোমরা বুঝতেছো? হ্যাঁ, ওকে। সো ডোন্ট সে অনলি স্পিড। সো ভেহিকেল টাইপ ইজ এন ইম্পর্টেন্ট, যেটা আমি বলতেছিলাম ফার্স্টে আসবে ভেহিকেল টাইপ। তুমি কোন ভেহিকেলে বসে আসছো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর চয়েস অফ এক্সেলারেশন। আমি আরো গতি বাড়াবো কিনা, আমি আছি বসে রিক্সায়, আমার সামনে মার্সিডিজ, সে চলেছে 70, আমি আছে 5, আমি চাইলেই 70 চালাতে পারবো? নো। সো ভেহিকেল টাইপ, কারেন্ট স্পিড, যেটা তোমরা বলতেছিলা, ইয়েস, তোমার লিডার 60-এ চালাচ্ছে, তুমি 40-এ চালাচ্ছ। তোমার যদি ক্যাপাসিটি থাকে ভেহিকেলের, যদি ইঞ্জিন পাওয়ার, যেটা আমরা ইঞ্জিন পাওয়ার যদি থাকে, দেন সেও 60-এ চালানোর চেষ্টা করবে, তার মানে সে এক্সেলারেশন করবে, 40 থেকে 60-এ ওঠার চেষ্টা করবে। ট্রাফিক সিচুয়েশন, অর্থাৎ আমার লিডার 40-এ আছে, স্পিড লিমিট 80, তাই বলে কি আমি 80-তে চালাতে পারবো? নো। কনজেশন কন্ডিশন, বাম্পার টু বাম্পার গাড়ি রাস্তায়, চাইলেই তুমি 80-তে চালাতে পারবো না। সো দ্যাট অলসো ইনফ্লুয়েন্সেস চয়েস অফ এক্সেলারেশন, যে আমি আদৌ এক্সেলারেশন বা ডিসেলারেশন করবো কিনা। ইট ডিপেন্ডস অন ট্রাফিক সিচুয়েশন, স্পিড, ভেহিকেল টাইপ, গেস হোয়াট, লাইক যেটা বললাম স্পিড লিমিট ইজ অলসো অ্যান ইস্যু। তোমার স্পিড লিমিট 70, তুমি 70-এর কাছাকাছি আছো, চাইলে তুমি 80-তে চালাবা? নো। So there are some drivers, maybe they are aggressive, that is different things. There are many drivers, they are defensive.
দ্যাট ইজ ডিফারেন্ট থিং। তারা হয়তো স্পিড বাড়াবে না, ডিফেন্সিভ ড্রাইভ করে। আমরা নর্মাল আইডিয়াল কন্ডিশনের কথা বলতেছি। আর আন্ডার ফ্রি ফ্লো সিচুয়েশন, একদম ফ্রি ফ্লো সিচুয়েশন যদি হয়, তার মানে কি, ফ্রি ফ্লো সিচুয়েশন তুমি একাই রাস্তায় আছো বা অন্য গাড়ি থাকলো তারা অনেক দূরে আছে, একটা গাড়ি আরেকটা গাড়ি অনেক দূরে, এই গ্যাপটা যদি অনেক বেশি হয়, তার মানে আমরা এটা যদি লিডার হয়, ইফ ইট ইজ দ্য ফ্লো ডিরেকশন, আমার যদি এটা আমার ওন ভেহিকেল আর এটা যদি টার্গেট ভেহিকেল হয়, সো এই ভেহিকেলটা, যে ভেহিকেলটা নিয়ে আমরা কথা বলতেছি, যে হাইলাইট করতেছি, আমার লিডার আমাদের এটা ওয়ান বলে এটা টু বলে সুবিধা হবে, তাহলে ওয়ান অনেক দূরে আছে, তাহলে সে কিন্তু তোমার লিডার না। ইফ দেয়ার ইজ নো লিডার, দ্যাট মিনস ইউ আর নট ইন দ্য কার ফলোইং সিচুয়েশন। লিডার থাকতে হবে, কার ফলোইং সিচুয়েশনে থাকতে হলে অবশ্যই লিডার থাকতে হবে। লিডার যদি অনেক দূরে থাকে, তার মানে ইউ আর ইন এ ফ্রি ফ্লো সিচুয়েশন। ফ্রি ফ্লো সিচুয়েশনে ইউ হ্যাভ ইনাফ রুম ফর ইয়োর চয়েস। তুমি তোমার স্পিড যদি ডিজায়ার্ড স্পিড থেকে কম থাকে, ইফ ইউর কারেন্ট স্পিড ইজ লেস দেন ডিজায়ার্ড স্পিড, দেন এক্সেলারেট করো। ইফ স্পিড ইজ হায়ার দেন ডিজায়ার্ড স্পিড, স্পিড উঠে গেছে, তুমি 60 চালাতে যাচ্ছ বা স্পিড লিমিট ধরো 60, তোমার স্পিড 70 হয়ে গেছে, দেন ইউ উইল ডিসেলারেট ডেফিনেটলি। এবং এই যে এক্সেলারেশন এবং ডিসেলারেশনটা হচ্ছে, এটাই আমাদের জানা দরকার। এবং ভিসিম তোমরা ইউজ করছো, তার ব্যাক এন্ডে এই ক্যালকুলেশনটা হতে থাকে যে প্রত্যেকটা টাইম স্টেপে কি ঘটনা ঘটতেছে, সে কি এক্সেলারেট না ডিসেলারেট করছে। যদি এক্সেলারেশন করে, তাহলে কি হবে, পরবর্তী টাইম স্টেপে তার যে নতুন পজিশন সেটাই আমার জানা দরকার। যে আমরা যখন ট্র্যাজেক্টরি পড়ছি, আমরা কিন্তু এটাই দেখতেছিলাম, টাইম ভার্সেস ডিস্টেন্স, অর্থাৎ একটা ভেহিকেল কিভাবে ট্রাভেল করতেছে। কিভাবে ট্রাভেল করতেছে মানে কি, সে এক্সেলারেট করে নতুন পজিশন পাচ্ছে, এই সময় সে এখানে ছিল, কিছুক্ষণ পরে সে আর একটু প্রসিডিং করছে, তারপর আরেকটু সামনে গেল। এই যে নিউ পজিশন, তার মানে প্রিভিয়াস পজিশন প্লাস মুভমেন্ট ডিউরিং দ্য টাইম স্টেপ, এটি তো আমাদের জানা দরকার। এই মুভমেন্টটা কিভাবে হচ্ছে, সে কারেন্ট স্পিডে আছে নাকি নিউ স্পিড অ্যাডপ্ট করেছে। নিউ স্পিড তখনই হবে সে যদি এক্সেলারেট করে অথবা ডিসেলারেট করে, তার নতুন একটা স্পিড পাবে। নতুন স্পিড পেলে এই যে টি টু টি প্লাস ডেল্টা টি, দুটো টাইম যদি বলি টি আর টি প্লাস ডেল্টা টি, এই ডেল্টা টি সময়ে তার নতুন পজিশনটা আসলে কি হবে, এটাই আসলে ভিসিন ক্যালকুলেশন করতে থাকে। ওকে, সো দিস ইজ দ্য থিং। সো সো আমরা যেটা বলতেছিলাম, যে একটু আগে তোমাকে বলছিলাম একটা যে শব্দটা, যে কার ফলোইংটা তখনই হবে যখন তুমি কনস্ট্রেইন সিচুয়েশন আছো। কনস্ট্রেইন অর্থাৎ তোমার লিডার আছে, সেটা দ্বারা তুমি কনস্ট্রেইন সিচুয়েশন, তোমার ফ্রিডম নাই, ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যাম্পল ফ্রিডম, ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যাম্পল ফ্রিডম, সো ইউ আর ইন এ কনস্ট্রেইন সিচুয়েশন। কনস্ট্রেইন সিচুয়েশনে আমরা বেশি ইন্টারেস্টেড, ফ্রি ফ্লো নিয়ে আমরা ইন্টারেস্টেড না। ইউ হ্যাভ আনলিমিটেড ফ্রিডম, you can accelerate, you can decelerate based on only your situation, সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড না। আমরা আসলে কনস্ট্রেইনড সিচুয়েশন বা কার ফলোইং নিয়ে আমরা ইন্টারেস্টেড, when your driving maneuver are restricted by your leader। এবং যেটা আমি বারবার বলতেছিলাম, যে ভায়া অ্যাক্সেলারেশন ডিসেলারেশন এটাই আসলে হতে থাকে, কখন আমি অ্যাক্সেলারেট করি, কখন আমি ডিসেলারেট করি, বিকজ আই এম ইন এ কনস্ট্রেইনড সিচুয়েশন, আই হ্যাভ এ লিডার। এবং আমি যেটা বললাম, ইউ ক্যান বি ইন static speed, you can be, but there will be a gap, and due to gap you will get another new leader, নতুন লিডার ঢুকে যাবে। যখনই তোমার ফ্রন্ট ভেহিকেলটা ধরো, দেয়ার ইজ ফ্রিডম, আমি বলার চেষ্টা করছি, ফ্রিডম আছে, ধরো তুমি এখানে বসে আছো, এখানে তোমার লিডার, এবং এটা আমরা যদি ধরি যে যদি আমরা ধরি দিস ইজ দ্য লেন মার্কিং এন্ড দিস ইজ দ্য ধরো ফ্লো ডিরেকশন, ধরো ওয়ান ওয়ে ফ্লো, এই যে পাশের লেনে যে ভেহিকেল আছে, এই গ্যাপটা যদি তোমার বাড়তে থাকে, ইফ ইট ইজ আওয়ার ম্যাটার অফ কনসার্ন, তাহলে এই যে গ্যাপটা যখনই বাড়তে থাকবে, পাশের লেন থেকে ভেহিকেল এসে কিন্তু ঢুকে যাবে।
this is applicable in free flow situation, যেটা আমি একটু আগে বলছিলাম ফ্রি ফ্লো সিচুয়েশন। তো ফ্রি ফ্লো সিচুয়েশন নিয়ে আমরা একেবারে বোদার করছি না। We are not interested for the free flow situation. We are interested about the car following model. এই যে কার ফলোইং মডেল আমি বলছি, there are many classification, আমরা সব ক্লাসিফিকেশন এখানে কভার করা সম্ভব না। পার্টিকুলারলি নন ল্যান্ড বেসের জন্য কিছু রিসার্চ ওরিয়েন্টেড কিছু মডেল আছে, যেটা আমি একটু বললাম যে তোমার পার্টিকেল গ্যাপ বা পার্টিকেল ফিল্টার মডেল, ইট ইজ ফর নন ল্যান্ড বেস ট্রাফিক সিনারিও, অর্থাৎ যেখানে লেন ভিত্তিক গাড়ি চলে না। But we are not covering this model, particularly these models have not been yet adopted in the commercial software. আমাদের কমার্শিয়াল সফটওয়্যার যেগুলো আছে সেখানে এই যে রিসার্চ বেস যে ফলোইং মডেল বিশেষ করে নন ল্যান্ড বেসের ক্ষেত্রে ইউজ হয়, সেটা আসলে কমার্শিয়াল সফটওয়্যারে অ্যাডপ্ট করা হয়নি এখন পর্যন্ত। সো আমরা এটা এখানে কভার করব না। আমরা এখানে মোটামুটি 3 থেকে 4 ধরনের ক্লাসিফিকেশন আমরা দেখব। সেফ ডিস্টেন্স মডেল, সিএ মডেল is also widely used, এবং তোমরা দাগানজো নাম তোমাদের আমি বলছিলাম ক্লাসে, দাগানজো ইউসি বার্কলের প্রফেসর ইমেরিটাস দাগানজো, ওনাদের একটা রিসার্চ আছে দেখবা, খুব সিম্পল। এই যে সিএ মডেল অর্থাৎ সেলুলার অটোমেটেড মডেল, ভেরি সিম্পল। দে জাস্ট মেক সাম সেলস, এবং সেল তৈরি করা মানে হচ্ছে তুমি তোমার স্পেসকে ডিসক্রিট করে ফেললা এবং টাইমটাকে তারা ডিসক্রিট করে ফেলে, অর্থাৎ টাইম স্পেস ডিসক্রিট মডেল। সেটা দিয়ে তারা দেখে যে আসলে যে কনজেশন কি শুধুমাত্র পার্টাবেশনের জন্য হয়, আউটসাইড থেকে কোনো একটা ধরো পার্টাবেশন নাম তৈরি করলাম, পার্টাবেশন মানে কোনো নয়েজ দিলাম, তাহলে কি কনজেশন? একটা গাড়ি হুট করে ঢুকে গেল আমার ট্রাফিক সিস্টেমের মধ্যে, সে ব্রেক করলো, সে কারণে কি কনজেশন হয়? নাকি বাইরে থেকে কোনো গাড়ি না ঢুকলেও কনজেশন হইতে পারে? এই ধরনের একটা রিসার্চ তারা করতেছে। সেখানে তারা সেলুলার অটোমেটেড মডেল ইউজ করছে। ইউ ক্যান সি ইন দেয়ার সফটওয়্যার এন্ড ইউ ক্যান অলসো সি দ্য অ্যানিমেশন, যে আসলে বাইরে থেকে কোনো পার্টাবেশন, বাইরে থেকে কোনো ভেহিকেল যদি স্ট্রিমে নাও ঢোকে, তাও কিন্তু আসলে রাস্তায় শকওয়েভ তৈরি হতে পারে। সো সিএ মডেলটা আমরা একটু দেখবো। স্টিমুলাস রেসপন্স মডেল ইজ ভেরি রিনোন টাইপ অফ মডেল। অ্যান্ড দেন সাইকো স্পেসিং মডেল, এটা ওয়াইডলি বিভিন্ন কমার্শিয়াল সফটওয়্যারে অ্যাডপ্ট করা হয়। সাইকো স্পেসিং মডেল, ইটস নট মেকানিস্টিক মডেল। আমরা যে প্রথম তিনটা দেখছি, ইটস অলমোস্ট মেকানিস্টিক মডেল, দেয়ার ইজ নো সাইকোলজিক্যাল ফ্যাক্টর। যদিও আমরা স্টিমুলাস রেসপন্স মডেল, সেখানে আমরা একটা সেন্সিটিভিটি প্যারামিটার আমরা ইউজ করি other than the mechanical parameter, yet this is not very psychological type model. So there is another class about, we call it psycho spacing model. Particularly BCM also adopted psycho spacing model. আচ্ছা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? মাঝে মাঝে জিজ্ঞাসা করি, পাশে ইন্টারনেট খুব উইক মনে জি হচ্ছে। স্যার, শুনতে পাচ্ছি স্যার। Yes, sir. Clear, sir. ওকে, থ্যাংক ইউ। সো আমাদের প্রথম তিনটা যে মডেল আছে, এই তিনটা মডেল অনেকটা মেকানিস্টিক মডেল, অর্থাৎ অ্যাক্সিলারেশন, ডিসেলারেশন, গাড়ির পাওয়ার ইত্যাদি এর মধ্যে সীমিত। দিস আর অলমোস্ট মেকানিস্টিক মডেল। আদার দেন মেকানিস্টিক মডেল, আমি যেটা বললাম সাইকো স্পেসিং মডেল, উই উইল কভার ইট। সাইকো স্পেসিং মডেল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের বিসিএম এর জন্য। এন্ড আদার দেন দ্য ফার্স্ট 4 ক্লাসিফিকেশন, আমাদের ফাজি লজিক মডেল আছে, ফাজি লজিক মডেল, আর একটা হচ্ছে অপটিমাল কন্ট্রোল মডেল। এই যে দুটো মডেল আমরা দেখছি, এগুলো আসলে ওয়াইডলি রিসার্চ ওরিয়েন্টেড মডেল। এগুলো নিয়ে অনেক রিসার্চ হয়, যে অপটিমাল কন্ট্রোল মডেল বা ফাজি লজিক মডেল, ফাজিফিকেশন এন্ড ডিফাজিফিকেশন, অনেকটা রুল বেসড মডেল। বাট আসলে এই মডেলগুলি পরে একটু বলবো নি, আমাদের এই তোমাদের এক্সাম বা এই কোর্সের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের প্রথম 4টা মডেল আমাদের এই কোর্সের জন্য ইম্পর্টেন্ট। ফাজি লজিক এন্ড অপটিমাল কন্ট্রোল মডেল, তোমরা যারা অ্যাডভান্স রিসার্চ করবা, ইউ ক্যান ইউজ ইট, বিকজ আমাদের জন্য এটা পয়েন্ট অফ ইন্টারেস্ট না, কারণ আমাদের কমার্শিয়াল সফটওয়্যার আসলে এই ধরনের মডেল অ্যাডপ্ট করা হয় না। And there is another issue, যে field verification of the fuzzy logic model is yet to be conducted. খুব লার্জলি যে ফিল্ড ভেরিফিকেশন হয়েছে, যে এই মডেল আসলে রিয়েল ওয়ার্ল্ডে কার ফলোইং মডেলকে কতটুকু রেপ্লিকেট করতে পারে, এই ধরনের স্টাডি খুবই মিনিমাম।
অফকোর্স যেটা আমি বলছিলাম যে কমার্শিয়াল সফটওয়্যারে এখন পর্যন্ত অ্যাডপ্ট করা হয়নি, সো উইল কনফাইন টু দ্য ফার্স্ট 4 মডেলস ফর দিস কোর্স অ্যান্ড ফর ইউর নলেজ অ্যাট দ্য টাইম। বাট তোমরা যদি কেউ তোমাদের পিএইচডি অথবা মাস্টার্স এর থিসিসে কার ফলোইং মডেল নিয়ে কাজ করতে চাও, ইউ ক্যান অলসো গেট ইনটু দ্য লাস্ট 2 মডেলস, এবং এই মডেলগুলি নিয়ে এখনো অনেক রিসার্চ করার সুযোগ আছে। ইউ ক্যান ডু ইট। ওকে, so first type of model, safe systems model, very simple model, and আমাদের হিস্টোরিতে বিশেষ করে ট্রাফিক মডেলিং এ this is the first sort of car following model, and very simple and rule based. রুলটা কি? তুমি যখন রাস্তায় গাড়ি চালাও, তুমি তোমার যে লিডার আছে, লিডার থেকে কতটুকু গ্যাপ তুমি মেনটেন করো? সে বলতেছে যে এভরি 10 মাইল পার আওয়ার অর 16.1 কিলোমিটার পার আওয়ার স্পিডের জন্য উই মেনটেন 1 কার লেন্থ গ্যাপ, 1 কার লেন্থ। অর্থাৎ এল যদি একটা কারের লেন্থ হয়, সে বলতেছে 1 কার লেন্থ গ্যাপ মেনটেন করে। অনেকে এটা দেখে প্রথমে হোঁচট খাবে, 1 কার লেন্থ এত গ্যাপ মেনটেন করি আমরা? বিষয়টা কিন্তু তা না, ভালো মতন বুঝতে হবে। এটা অনেকে পরে আমি দেখছি পরে কিন্তু বুঝতে পারে না। জিনিসটা হচ্ছে, এটা যদি রোড হয়, এই যে একটা ভেহিকেল যেটা ধরো ফলোইং মোডে আছে, তোমার যে লিডার আছে এটা যদি লিডার হয়, এটা যদি ফ্লো ডিরেকশন হয়, সে বলতেছে 1 কার লেন্থ গ্যাপ। এই 1 কার লেন্থ গ্যাপ কিন্তু এইটা না, সে বলতেছে 1 কার লেন্থ গ্যাপটা হচ্ছে এইটা, মানে গ্রস গ্যাপ, গ্রস। এটা গ্রস, নেট না, এটা না। এটা 1 কার লেন্থ হলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, মানে লিডারের বাম্পার, ফলোয়ারের ফ্রন্ট, এর মাঝে যে গ্যাপ সেই গ্যাপ না, কিন্তু বাম্পার টু বাম্পার, ব্যাক টু ব্যাক অথবা ফ্রন্ট টু ফ্রন্ট, যেটা আমরা আগে পড়ে আসছিলাম। এই জন্য এই কোর্সের প্রত্যেকটা লেকচার is correlated with other lecture. So here we are talking about the gap that is basically not net gap, this is gross gap. So gross gap বলতেছে এল পরিমাণ মেনটেন করে। তার মানে কি? এল পরিমাণ মেনটেন করা মানে তো তোমার কি হবে? এল পরিমাণ মেনটেন করা মানে এই গাড়িটা, পিছনে যে গাড়িটা আছে আর সামনে যে গাড়ি আছে, তার মানে অলমোস্ট তাদের মধ্যে কিন্তু গ্যাপ, মানে যেটা নেট গ্যাপ জিরো, নেট গ্যাপ কিন্তু জিরো। এই যে নেট গ্যাপটা জিরো, কখন হবে নেট গ্যাপটা জিরো? অনলি ওয়ান কন্ডিশনে, যখন ভেহিকেল স্টপ কন্ডিশন আছে, তখন নেট গ্যাপ কিন্তু বোঝা যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে, কারণ আমরা এল পরিমাণ গ্যাপ রাখে বলতেছে, সেটা আবার ক্রস গ্যাপ, ব্যাক টু ব্যাক এল পরিমাণ। তাহলে আমার লেন্থ যদি এল পরিমাণ হয়, তার মানে আমার ফ্রন্টের সাথে তো আমার কোনো স্পেসই থাকলো না। তো এটা তার অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশনের বেস করে সে মডেলটা ডেভেলপ করছে। ভালো কথা। তাহলে মডেলটা দেখতে কেমন হয়? মডেলটা দেখতে এরকম, ভেরি সিম্পল। আমি যেটা বললাম, এভরি 10 মাইল পার আওয়ারের জন্য 1 কার লেন্থ গ্যাপ মেনটেন করে। তারপর এই ভিটা যদি জিরো হয়ে যায়, ইফ দিস ভি ইজ জিরো, তাহলে যেটা আমি একটু বলতেছিলাম, তাহলে আসলে আমার লিডারের সাথে আমার গ্যাপ কতটুকু একজন বলো তো? 1 কার লেন্থ স্যার। 1 কার লেন্থ, এটাই আমি বলতেছিলাম, 1 কার লেন্থ গ্যাপ। তার মানে এটা কিন্তু নেট গ্যাপ না, তার মানে লিডারের যে ব্যাক আর ফলোয়ারের যে ফ্রন্ট সাইড আছে একদম লেগে গেছে কিন্তু একটার পিছনে আরেকটা। বুঝতে পারতেছো আমার কথা? জি স্যার। ওকে, কিন্তু যখন এই Yes, sir. ভিটা ধরো জিরো থেকে বাড়তেছে, ধরো যখনই 10 মাইল পার আওয়ার হইলো, বা 10 মাইল পার আওয়ার মানে কি 16.1 কিলোমিটার পার আওয়ার, যখন 16.1 হবে, তখন কি হবে? 16.1 16 কাটাকাটি 1 হবে 2, 2 লেন, 2 এলএন, তাহলে কিন্তু তার মধ্যে নেট গ্যাপ তখন প্রায় এলএন সমান থাকবে। যখন স্পিড তোমার হয়ে যাবে ধরো 20 মাইল পার আওয়ার, মানে 16.1 ইন্টু 2, এটা এখানে বসাও, তাহলে 3 এলএন হয়ে যাবে। এই যে তার মানে কি, যত স্পিড বাড়াতে থাকবে, এই ভিটা হচ্ছে আমার ওন ভেহিকেলের স্পিড। দেখো ভিটা কিন্তু ওন ভেহিকেল, অর্থাৎ যেটা ফলো করতেছে সেই ভেহিকেলের স্পিড। এলএনটা হচ্ছে যে ভেহিকেলটা ফলো করে তার লেন্থ, কারণ আমার সামনে যেটা গাড়ি চলতেছে তার লেন্থ কতটুকু, এটা আমার বোঝা কিন্তু অনেক কঠিন। আমার ভেহিকেল লেন্থ কত আমি সেটা বুঝি, আমি আমার ভেহিকেল দিয়ে আমাকে চিন্তা করি, আমি যখন ড্রাইভ করি যে আমার কতটুকু গ্যাপ মেনটেন করতে হবে।
টু বি ইন দ্য সেফ পজিশন, কারণ আমার লিডারের স্পিড যদি 0 হয়ে যায়, সে যদি থেমে যায়, তাহলে আমাকে সেফলি কিন্তু থামতে হবে। তার মানে কি, তোমার স্পিড যত বাড়তে থাকবে তুমি গ্যাপটা তত বেশি রাখার চেষ্টা করবে, এই কারণেই যেন তুমি সেফলি থেমে যেতে পারো সামনের গাড়ি যদি একদম স্টপ কন্ডিশনে চলে যায়। এখন এই মডেলটা দেখো, এখানে প্রথম যে একটা লিমিটেশন আমরা দেখেই বুঝতে পারতেছি, আমার ফ্রন্ট ভেহিকেল বা যেটা আমার, যাকে আমি ফলো করছি, যেটা আমার লিডার, তার কোনো প্যারামিটার কিন্তু এই ইকুয়েশনের মধ্যে আমি খুঁজে পাচ্ছি না। শুধুমাত্র আমার স্পিড, আমার কার লেন্থ, এবং আমি কতটুকু ডিস্টেন্স মেনটেন করছি, ডিট হলো ডিস্টেন্স, যে আমি কতটুকু ডিস্টেন্সটা মেনটেন করছি। আমার এন হলো, এগুলো একটু বলে রাখি, এনটা হলো, আমরা একটু পরে এগুলো নিয়ে কথা বলবো, এন হলো আমার কি একটা সাবস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্ট হলো এন, হলো আমার যে ভেহিকেলটা ফলোইং মোডে আছে সেটাকে আমরা এন দ্বারা এক্সপ্রেস করছি। আর n-1 হচ্ছে যে প্রিসিডিং ভেহিকেল, যে সামনে আছে, মানে লিডার। কিন্তু এখানে তাকাই দেখো, এখানে লিডারের কোনো প্যারামিটার নাই। দিস ইজ এ লিমিটেশন, অফকোর্স দিস ইজ এ লিমিটেশন, হাউএভার ভেরি ইম্পর্টেন্ট। ভালো মতন শোনো, এই মডেলটা অনেক সিম্পল। তুমি যদি এক্সপেরিমেন্ট করো, ফিল্ড থেকে যদি কার ফলোইং প্যারামিটার গুলি নাও, যে একজন চালক কতটুকু গ্যাপ মেনটেন করে গাড়ি চালায়, দেখা গেছে যখন এক্সট্রিম কন্ডিশন, অর্থাৎ স্পিড অনেক বেশি গাড়ি চলতেছে রাস্তায়, তখন দেখা যায় এই কোয়েশ্চেনটা কিছুটা ওভার এস্টিমেট করে। আর এক্সট্রিম কন্ডিশন যদি বলছি, যখন ধরো স্পিড একদম কম, 0 কাছাকাছি, তখন দেখা যায় যে গ্যাপ মেনটেন করে আমরা রাস্তায় চালাই, সেটা কিছুটা আন্ডার এস্টিমেট করে। তাহলে একবার বললাম আন্ডার এস্টিমেট, আরবার কি বলতেছে, ওভার এস্টিমেট। আন্ডার এস্টিমেট করে কখন, যখন রাস্তার স্পিড অনেক কম। যেমন একটু আগে আমি প্রথমে শুরু করছিলাম এই যে এই ছবিটা দিয়ে, যখনই আমার সামনের গাড়ির স্পিড 0 হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে আমার বাম্পার আর তার ফ্রন্ট বাম্পার একটার পিছনে একটা লেগে গেছে। তার মানে কি, আন্ডার এস্টিমেট করতেছে। আমরা রাস্তায় কি তাই করি সবসময়, যে আমি সামনের গাড়ির বাম্পারের সাথে আমার বাম্পার লাগাই দিই? এটা করি আমরা? নো স্যার। না স্যার। করি না। কিন্তু এই কোয়েশ্চন কিন্তু সেটা দেখাচ্ছে, এইটা একটা লিমিটেশন। কিন্তু আন্ডার এস্টিমেট করুক আর ওভার এস্টিমেট করুক, এই মডেলটা এতটাই সিম্পল, আমরা দেখেই বুঝতেছি এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডকে খুব চমৎকার রেপ্লিকেট করতে পারে। এটা এক্সপেরিমেন্টালি প্রুভড, এক্সেপ্ট এক্সট্রিম কন্ডিশন, যখন স্পিড 0 কাছাকাছি বা স্পিড অনেক বেশি, এই দুটো কন্ডিশন ছাড়া দেখা গেছে যে কার ফলোইং মডেল হিসাবে এটা চমৎকার কাজ করে। যদিও এই মডেলটা অনেক সিম্পল, তার মানে সিম্পল হলে সেটাকে সবসময় ফেলে দেওয়া যায় না, কিন্তু এটা তো প্রুফ। সো দিস ইজ পাইপস মডেল, যেটা আমরা দেখছি, ভেরি সিম্পল মডেল। পরবর্তীতে সেফ ডিস্টেন্স মডেল আরো কিছু ডেভেলপমেন্ট আছে, যারা রিসার্চার এই মডেলকে বেস করে ধরে, বেজিং অন দিস মডেল, দে হ্যাভ মেড সাম মডিফিকেশন, সিম্পল মডিফিকেশন, বা সেটাকে আমরা রিফাইনমেন্টও বলতে পারি। ওই যে আমরা বললাম এক্সট্রিম কন্ডিশনে কিছুটা আন্ডার পারফরমেন্স করতেছে, অর্থাৎ কখনো ওভার এস্টিমেট করে, কখনো আন্ডার এস্টিমেট করে, যে গ্যাপটা আসলে মেনটেন করে চলে। রিয়েল ওয়ার্ল্ডের সাথে কিছুটা ডিসিমিলারিটিস আছে। সো এই যে লিউজ ব্যাক, সে কি করলো, ওই বেজিং অন দ্যাট মডেল সে কিছুটা মডিফিকেশন করছে। সেই মডিফিকেশন কি, আমরা একটু আগে ওই মডেলের মধ্যে কোনো পারসেপশন রিয়াকশন টাইম দেখিনি, তোমরা আন্ডারগ্রেডে পড়ে আসছে পারসেপশন রিয়াকশন টাইম। অর্থাৎ এই যে আমরা দেখছি যে এই যে মডেলটা, এটা অনেকটা মেকানিস্টিক টাইপ অফ মডেল, এখানে কোনো হিউম্যান ফ্যাক্টর নাই, মেকানিস্টিক। যে আমার স্পিড বেশি, তাহলে আমি গ্যাপ বেশি রাখবো, আমার স্পিড কম, আমি গ্যাপ কম রাখবো, বিষয়টা এরকম। কিন্তু আমার ফ্রন্ট ভেহিকেল, তার স্পিডকে আমার পারসিভ করতে হয়। একটা গাড়ি, আমার লিডার, সে 10 থেকে 15 কিলোমিটার উঠলো, আমি যে ইনস্ট্যান্টলি বুঝে ফেলবো সে 10 থেকে 15-তে উঠছে, সেটা যেমন সম্ভব না। এট দ্য সেম টাইম তার স্পিড কি 15 না 14.5 নাকি 15.5, সেটা বোঝারও সুযোগ নাই। এটা ডিপেন্ড করে ড্রাইভারের, তার স্কিলনেস, তার এক্সপিরিয়েন্সের উপরে। যে 30 বছর ধরে গাড়ি চালায়, তার পারসেপশন টাইম ভেরি গুড, তার পারসেপশন টাইম হয়তো হবে 0.5। আর যে নোভিস ড্রাইভার, দেখা যাবে তার পারসেপশন টাইম হয়ে আছে 3 সেকেন্ড, তার বুঝতে বেশি সময় লাগে। সো এই যে পারসেপশন টাইম,
আমাকে বুঝতে হয় যে সে আসলেও আমার লিডার, সে কি স্পিড বাড়ালো না কমালো। তো দেয়ার ইজ এ পারসেপশন টাইম, এবং পারসেপ্ট করার পর আমার ডিসিশন নিতে হয় যে সে যদি স্পিড বাড়ায় আমিও স্পিড বাড়াবো। এই যে আমি একটা ডিসিশন নিচ্ছি, এটা বুঝতে বুঝতে আমার কিছুটা সময় লাগে। এবং ব্রেকিং টাইম, যে আমি ব্রেক অ্যাপ্লাই করার পর যদি থামতে চাই সেখানেও একটা সময় লাগবে। তাহলে যে ড্রাইভার হচ্ছে এক্সপিরিয়েন্স ড্রাইভার, সে কি করে? সে যেটা করে, আমরা একটু আগে যে ডিটা দেখে আসলাম, ডিস্টেন্সের ইকুয়েশন দেখলাম, সে কি করে ডি এর সাথে আর একটা পারসেপশন রিঅ্যাকশন টাইম কারেন্ট স্পিড এটা পরিমাণ যোগ করে একটা নতুন ডি আসলে মেনটেন করে। এটা আমি যদি ডি আপডেট বলি, এটা আমরা পাইপস মডেলের যে ডিটা দেখে আসছি সেই ডিটা ডি প্লাস এই টিভি কেন আসতেছে? কারণ সামনের ভেহিকেল যদি থেমে যায় আমি ইনস্ট্যান্টলি থামতে পারবো না, আমাকে পারসেপ্ট করতে হবে, ডিসিশন নিতে হবে, ব্রেক করতে হবে। এতে করতে করতে আমি কিছুটা ডিস্টেন্স কিন্তু চলে যাব। তাহলে এই পরিমাণ ডিস্টেন্সটা যদি আমি না মেনটেন করি, তাহলে মেকানিস্টিকলি যে গ্যাপটা আমরা একটু আগে বের করলাম, দেখা যাবে যে এখানে কলিশন হয়ে যাবে। তোমরা কি বুঝতেছো আমি কি বলতেছি? কারণ আসলে জি স্যার। ফেস টু ফেস কথা বলা, অনলাইনে কথা বলা ইজ ডিফিকাল্ট, ইয়েট বিকজ ডিউ টু মাই সিকনেস আমি তোমাদের অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। বাট আমি সহজভাবে বলার চেষ্টা করতেছি। সো আমার যে ডি আপডেট বলতেছি, যে নতুন যে ডিস্টেন্স অ্যাজ পার দ্য নিউজ ব্যাগ, সে এই ডি এর সাথে ধরো এতটুকু যোগ করে দিচ্ছে, যাতে করে যখনই তুমি থেমে যাবা কারফলিং মোডে, তোমার তো কারফলিং মোডে থামতে হইতে পারে, তোমার সামনের বিকেল থেমে গেছে, কমপ্লিট স্টপ, তোমাকেও স্টপ করতে হবে, কিন্তু এই স্টপটা মেকানিস্টিকলি হয় না। তার মানে আমার ডিস্টেন্সটা আরেকটু বেশি মেনটেন করে কিন্তু আমি গাড়ি চালাই। এই যে তখনই সে টি ইন্টু ভি এই টার্মটা নিয়ে আসলো। তো এই যে টি ইন্টু ভি যেটা আমি বলতেছি, এটার অনেক ভ্যারিয়েশন আছে, অনেকে এটার সাথে আবার রোড ফ্রিকশন প্যারামিটার নিয়ে আসছে। এটা হলো ব্রেকিং ডিস্টেন্স, এটা হলো তোমার পারসেপশন রিয়াকশন টাইমে তুমি কতটুকু কভার করতেছো। আর এলএনটা তো আমরা দেখে আসছি, এলএনটা আমরা আগেই দেখে আসছি যে ওয়ান কার লেন্থ তুমি গ্যাপ জিরো স্পিডে তোমাকে রাখতে হয়। সে কারণে এই যে এই ইকুয়েশনে যখন আমি ভি জিরো হয়ে যাবে, এই যে দুটো ভি জিরো হয়ে যাবে, শুধু এলএনটা থাকবে। তার মানে গ্রস গ্যাপ হচ্ছে এলএন, গ্রস গ্যাপ। নেট গ্যাপ কত তাহলে? গ্রস গ্যাপ এলএন হলে নেট গ্যাপ কত? বলো তো একজন, গ্রস গ্যাপ এলএন হলে নেট গ্যাপ কত? জিরো। হ্যাঁ, জিরো হবে, রাইট। তার মানে এখনো কিন্তু একটা লিমিটেশন, যদিও যে লিউসবার্গ এবং আদার্স ইমপ্রুভমেন্ট করলো, এখনো কিন্তু একটা লিমিটেশন থেকে গেল। তার মানে গাড়ি কিন্তু এরকম হয়ে গেছে একদম। যদি এটা আমি ডিরেকশন ধরি, এটা ধরো আর একটা হ্যাচ দিলাম লিডার, পিছনটা ফরওয়ার্ড, এরকম হয়ে গেছে। সো স্টিল দেয়ার ইজ এ লিমিটেশন, বাট ডেফিনেটলি দেয়ার ইজ সাম ইমপ্রুভমেন্ট, কারণ এখানে পারসেপশন রিয়াকশন টাইমে সে কতটুকু ডিস্টেন্স কভার করবে, প্লাস ব্রেকিং ডিস্টেন্সে কতটুকু ডিস্টেন্স কভার করবে, এই দুটা ডিস্টেন্স যোগ করে লেখা হচ্ছে এই কারণেই, যাতে করে ব্রেক করতে হলে সে একটা সময় পায়। ফাইন। আরো কিছু ভ্যারিয়েশন আছে, যেমন জ্যাসমিন সে যেটা করছে এলএন এর সাথে একটা নতুন টার্ম যোগ করছে, ডি মিনিমাম, কি পরে বলতেছি। আর ভিটি তো আমাদের আগের কোশ্চেনে ছিল, এখানে আরেকটা ফ্যাক্টর ঢুকেছে এফ। সে যেটা বললো যে অ্যাকচুয়ালি মজাটা দেখো, ডেভেলপমেন্ট কিভাবে রিসার্চ, এই টার্মটুকু তুমি একটু ভুলে যাও তোমরা, এতটুকু আমাকে এই টার্মের মুজিজাটা কেউ বলতে পারবা? বা শানে নজরুল কি ঘটনা ঘটলো, একজন বলো তো, কি ইমপ্রুভমেন্ট হইলো? বলো। তোমরা মাস্টার্স করতেছো, মাস্টার্স পোস্ট গ্রাজুয়েট ক্লাস, সবকিছু তো আমি এভাবে বললে তোমাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে না। ইশরাক, কথা বলো, নাকি ঘুমাচ্ছ ইশরাক তুমি? অনলাইনে ক্লাসের সুবিধা তো ঘুমানো যায়। তাহলে এখানে হচ্ছে আহ, একদম স্টপ কন্ডিশনে ওয়ান কার লেন্থের সাথে যে আমরা মিনিমাম গ্যাপটা মেনটেন করি, এখানে সেই গ্যাপটা আর কি ইনক্লুড করা হ্যাঁ, হয়। এই যে গুড, এই যে আকাশ কথা বলতেছো, ভেরি নাইস, দিস ইজ দ্য ইমপ্রুভমেন্ট ই মেড, ফার্স্ট ইমপ্রুভমেন্ট।
ফার্স্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে এই যে ভিটা ইকুয়েশনে ভিটা যখন জিরো হয়ে যাবে, এই যে ভিটা যখন আমি জিরো ইনপুট দেই মানে জিরো, গাড়ি সব থেমে গেছে, তখন আমার এই পুরো টার্মটা ড্রপ ডাউন হয়ে যাবে, থাকবে এতটুকু। তার মানে এই যে গাড়ি, এই যে আরেকটা আমার ব্যাগে আছে, আমরা এটাকে এখন বলতেছি কতটুকু, এতটুকু, এলএন প্লাস ডিএমএন, এতটুকু। আগে কিন্তু আমরা পাচ্ছিলাম বাম্পার টু বাম্পার হয়ে যাচ্ছে, ব্যাক বাম্পার ফ্রন্ট বাম্পার একসাথে হয়ে যাচ্ছে। এবং এই যে ভি ইন্টু টি, আমরা পারসেপশন রিয়াকশন টাইম যেমন তোমার লুইস ব্যাক পড়ছিল সেটা এখানে আছে, কিন্তু এখানে একটা এফ টার্ম আনছে উনি। এফ টার্মটা আনার কারণ হচ্ছে উনি বলতেছেন যে রিস্ক ফ্যাক্টরটা একটা ইম্পর্টেন্ট। যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার তারা আসলে এই যে আমরা দেখো এখানে একটা গ্যাপ পেলাম না, এই গ্যাপটা তারা, উনি বলতেছে এই গ্যাপটা আসলে আরেকটু বেশি রাখে, তারা যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার তাদের জন্য এই রিস্ক ফ্যাক্টরটা একটু বেশি হয়, তারা ফ্যাক্টরটা বেশি চিন্তা করে যে আমি অ্যাক্সিডেন্টে ইনভলভ হতে চাই না। কেন? শুধু অ্যাক্সিডেন্ট এড়াইতে চাই সেটা না, তারা মনে করে অ্যাক্সিডেন্ট হলে যে ইনজুরি হয়, ফ্যাটালিটি হয়, সেটাও আমরা চাই না। সেই কারণে তার এফ ভ্যালুটা একটু বেশি হয়। এফ ভ্যালু যত বেশি হবে তাহলে ডির ভ্যালু বেশি হবে না কম হবে, একজন বলতো? বেশি। বেশি হবে। তাহলে বেশি হলে তো তার মানে সে একটু বেশি গ্যাপ মেনটেন করে গাড়ি চালায়। 1 সেকেন্ড দাঁড়াও, একটু আমাকে ফোন দিচ্ছে, একটা সেকেন্ড দাঁড়াও, ওষুধ বসো। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। ওকে। সো এই দেখো ডিটা তখন বেড়ে গেল, তার মানে যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার তাদের জন্য ডিটা বেশি। সে এই যে নতুন টার্ম এফ আনছে, যেটা আমরা দেখছি যে এফ ইজ এ নিউ টার্ম, তো এফ ইজ এ নিউ টার্ম, এবং এই যে ডি মিনিমাম, এই যে ডি মিনিমাম নিউ টার্ম নিয়ে এসে রিয়েল লাইফ বা রিয়েল যে কার ফলোইং যে বিহেভিয়ার, সেটার কাছাকাছি আরেকটু আমরা আসলাম। দ্যাট ইজ, এখান থেকে একটা জিনিস কি তোমরা চিন্তা করবা সবসময় পড়ার সময়, তোমার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট চিন্তা করবা যে কেন এই ইমপ্রুভমেন্ট গুলি করতে হচ্ছে, ওয়াই। জাস্ট পড়ো না যে এলএম এর সাথে ডিমেন যোগ করলাম, এফ এফ দিয়ে গুণ দিলাম স্পিড কে, এগুলো পড়ে কোনো লাভ নাই কিন্তু। এটা আন্ডার গ্রাজুয়েট ক্লাস না, এখানে সিজিপিএ ইজ নট এন ইস্যু অ্যাট অল। জাস্ট মাস্টার্স এর জন্য 2.65 একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, 2.65। ইউ ট্রাই টু লার্ন, এইভাবে পড়বা, কেননা তোমাদের টার্ম ফাইনাল পরীক্ষায় কিন্তু প্রশ্ন স্ট্রেট ফরওয়ার্ড আসবে না, কনসেপচুয়াল থাকবে কিন্তু। এই দেখো এই যেটা আমি বলতেছিলাম যে আহ এই যে ডি মিনিমাম, এই যে মোশনলেস ভেহিকেল এগুলো চলে আসছে বা জ্যাম কন্ডিশনে, এই ডি মিনিমামটা তখন ইফেক্টিভ হয়ে যায়। ভেরি গুড। তারপরে যে স্পিড রিস্ক ফ্যাক্টর যে এফ ছিল, লিনিয়ার টু ভি, সেটা আমরা দেখলাম যে আমার রিস্ক ফ্যাক্টরটা কিভাবে কাজ করে আমরা দেখে আসছি। এবং পারসেপশন রিয়াকশন টাইম আমরা জানি যে ড্রাইভার যত নভিস হবে তার পারসেপশন রিয়াকশন টাইম বাড়তে থাকবে, ড্রাইভার যত এক্সপিরিয়েন্স হবে তার পারসেপশন রিয়াকশন টাইম কমতে থাকবে। আর এক্সপিরিয়েন্স ড্রাইভারের ক্ষেত্রে আমরা দেখলাম এফ ভ্যালুটাও কিন্তু বাড়বে, উল্টা কিন্তু। এটা যদি আমার টি ভ্যালু হয়, এফ ভ্যালুটা কিন্তু উল্টা, এক্সপিরিয়েন্স ড্রাইভারের ক্ষেত্রে এফ ভ্যালুটা বেশি হয়। কারণ সে শুধু অ্যাক্সিডেন্ট এড়ানোর চেষ্টা করে না, সে যেন ফ্যাটালিটি বা ইনজুরি না হয় সেটাও সে চেষ্টা করে, তার জন্য এফ ভ্যালু বেশি। ফাইন। সেফ ডিস্টেন্স মডেল আরো অনেক আছে, তোমরা গুগলে যাবা, যায় আমি জাস্ট 3টা মডেল দেখলাম পাইপ মডেল, লুইসবার্গ আর জ্যাসপেন, 3জন রিসার্চার এর আমি 3টা মডেল দেখেছি। বাট দেয়ার আর মেনি আদার ভেরিয়েশন অর ইম্প্রুভাইজেশন অফ সেফ ডিস্টেন্স মডেল, সেটা আমি এখানে কভার করছি না। বাট
তোমাদের যাদের ইন্টারেস্ট আছে, go to the Google and just write down car following model, safe distance, দেখবা যে অনেক ভ্যারিয়েশন পাবা, and try to look into that model so that you can have your own ideas for your master's thesis. Okay, stimulus response model, another classification of the model. আমরা সেফ ডিস্টেন্স মডেল কিন্তু শেষ করে ফেলছি, এখন স্টিমুলাস রেসপন্স মডেল ঢুকছি। স্টিমুলাস রেসপন্স বোঝা যাচ্ছে মডেলটা কি ধরনের, অর্থাৎ আমি যখন কার ফলোইং স্টেটে আছি, নিশ্চয়ই লিডার আমাকে একটা স্টিমুলি দেয়, আমাকে মানে উত্তেজনা তৈরি করে। উত্তেজনার কারণে আমি একটা রেসপন্স করি, এবার আমি এক্সেলারেট করি অথবা ডিসেলারেট করি। এক্সেলারেট ডিসেলারেশনের আউটকাম কি? ইফ আই এক্সেলারেট অর ডিসেলারেট, এটার আউটকাম কি একটু বলো তো, হোয়াট ইজ দ্য আউটকাম? অলরেডি আমি বলছি, তোমরা বুঝতেছো কিনা আমি একটু চেক করি। হোয়াট ইজ দ্য আউটকাম অফ এক্সেলারেশন ডিসেলারেশন? এক লাইনে চেঞ্জ বলো। হবে। হ্যাঁ, স্পিডের চেঞ্জ হবে। গুড, এই যে আকাশ বুঝতেছে আমি কি বলতেছি, স্পিড উইল চেঞ্জ, রাইট। তার মানে স্টিমুলাস এন্ড রেসপন্স। তাহলে দেখি স্টিমুলাস রেসপন্স মডেল আসলে কি জিনিস। ওকে, দিস ইজ স্টিমুলাস রেসপন্স মডেল, একটু আলাদা। এন্ড অফকোর্স খেয়াল করবো সবসময়, এই যে একটা আমরা ইকুয়েশন আমরা দেখছি, এই ইকুয়েশনের উপরে কোনো পাওয়ার টাওয়ার নাই, তার মানে দিস ইজ এ লিনিয়ার মডেল। পাওয়ার নাই তো, এটা লিনিয়ার মডেল। there is no power, সেকেন্ড অর্ডার থার্ড অর্ডারও না, ইটস এ লিনিয়ার মডেল। এখানে দেখো যে কি বলতেছে, বলতেছে যে I-1 হচ্ছে লিড ভেহিকেল, এই যে সাবস্ক্রিপ্টটা দেখো I-1, এই যে I-1 লিড ভেহিকেল, আর আইটা হচ্ছে ওন ভেহিকেল বা যে ভেহিকেল নিয়ে আমরা ইন্টারেস্টেড, অর্থাৎ কার ফলোইং মোডে যেটা আছে। তাহলে এটা কি? পজিশন অফ দা I-1 ভেহিকেল মাইনাস পজিশন অফ দা কারেন্ট ভেহিকেল। তার মানে দিস ইজ নাথিং বাট গ্যাপ। এই গ্যাপটা হলো একটা স্টিমুলাস। এখানে এসওটা হচ্ছে একটা মিনিমাম ডিস্টেন্স মাইনাস করছে, এটা কোনো ব্যাপার না। তার মানে ফ্রন্ট ভেহিকেল এবং লিড ভেহিকেল এবং ফলোইং মোডে যেটা আছে তাদের মধ্যে গ্যাপ যত বাড়তে থাকে, ইটস এ স্টিমুলাস, উত্তেজনা তৈরি করে যে আমার সামনের ভেহিকেল অনেক দূরে চলে গেছে, আমার কি করতে হবে তখন? অ্যাক্সেলারেট করতে হবে। সো দিস ইজ দ্য রেসপন্স, সো দিস ইজ দ্য স্টিমুলাস এন্ড দিস ইজ দ্য রেসপন্স। গ্যাপ যত বাড়তেছে আমার মধ্যে একটা উত্তেজনা তৈরি হচ্ছে যে আমার গ্যাপ কমাইতে হবে, স্টিমুলি তৈরি হচ্ছে, গ্যাপ কমাইতে হবে, তখন রেসপন্স কি করবা? অ্যাক্সেলারেট করবা। তার মানে কারেন্ট টাইম হচ্ছে টি, আমরা টি সময় আমরা দেখছি আমার গ্যাপ কত, সে কোথায় আছে আমি কত আছে, টি সময় এই দুটো মাইনাসটা হচ্ছে আমার গ্যাপ। তাহলে টি আর সময় আমি কি করব? আমি অ্যাক্সেলারেট করব, মানে আমি অ্যাকশনে চলে যাচ্ছি। এই টি আরটা হচ্ছে বুঝতে পারতেছো, এটা হলো পারসেপশন রিঅ্যাকশন টাইম। কেন আমার এই জিনিসটাকে পারসিভ করতে হবে, তারপরে তো আমি রিয়াক্ট করবো যে আমার তার মধ্যে গ্যাপ অনেক বেশি হয়েছে, বা তার আমার যে লিডার আছে, আমি যে ফলোয়ার, আমার মধ্যে গ্যাপ কমে গেছে। যে কোনো ঘটনা ঘটতে পারে, গ্যাপ বাড়লে আমি এক্সেলারেট করবো, গ্যাপ কমলে আমি ডিসেলারেট করবো। সো দিস ইজ দ্য আউটকাম অর রেসপন্স। ইনফ্যাক্ট যেটা আমি একটু বলতেছিলাম যে আমরা আউটকামটা আমাদের স্পিড বাড়তেছে বা কমতেছে, বাট মনে রাখবা স্পিড আউটকাম হলো মূল জিনিসটা কিন্তু এক্সেলারেশন ডিসেলারেশন। কারণ আমার ব্রেক প্যাডেলে আমার পা যায়, আমার ব্রেক প্যাডেলে আমার পা যাচ্ছে, আমি কিন্তু স্পিডকে কন্ট্রোল করি না। রাস্তায় কি স্পিড কন্ট্রোল করা যায়? অনেকে তোমরা বলে গতি নিয়ন্ত্রণ করা, আসলে গতিকে নিয়ন্ত্রণ করা যায় না, নিয়ন্ত্রণ করতে হয় এক্সেলারেশন ডিসেলারেশনকে। এটা আমাদের ব্রডলি আমরা এই শব্দটা ইউজ করি, দিস ইজ ওকে colloquially we are using the term, basically we don't control speed, we control the acceleration deceleration. আমার কথা তোমরা বুঝতেছো? জি স্যার। ওকে, সো রেসপন্স, এই যে আমাদের দেখতেছি রেসপন্স, রেসপন্স, আর একটা টার্ম পড়ে আছে একটু চিপার মধ্যে, এই যে গামা। গামাটা হচ্ছে সেন্সিটিভিটি প্যারামিটার। ধরো তোমার লিডার আর তোমার মধ্যে 2 মিটার গ্যাপ, ওই জায়গায় তোমার জায়গায় যদি মিস্টার এক্স এর জায়গায় যদি মিস্টার ওয়াই থাকে, এই 2 মিটার গ্যাপ যে তৈরি হয়েছে, সে যতটুকু রেসপন্স করবে, ড্রাইভার এক্স সমপরিমাণ কিন্তু রেসপন্স করবে না, কেননা 2 মিটার গ্যাপে সে ততটা সেন্সিটিভ না।
আর একজন 2 মিটার গ্যাপ হয়ে গেছে, তাতেই সে অনেক সেন্সিটিভ যে আমার স্পিড বাড়াইতে হবে, 2 মিটার গ্যাপ হয়ে গেছে তার মধ্যে। আবার অনেকে মনে হয় কম সেন্সিটিভ, না ঠিক আছে। আবার অনেকে হইতে পারে যে হ্যাঁ 2 মিটার গ্যাপ অনেক কম, আমাকে ডিসলেট করতে হবে। এই কারণে আমরা এই যে স্টিমুলাসটা দেখতেছি, স্টিমুলাসটা কিন্তু সেম, রাস্তায় সেম স্টিমুলাস 2 মিটার গ্যাপই, বাট এটাকে আমি কিভাবে রেসপন্স করব, এটা ড্রাইভার টু ড্রাইভার ভ্যারি করে। সেই ভ্যারিয়েশনটাকে আমরা নিয়ে আসার জন্য এই যে গামা টার্মটা আমরা ইউজ করছি। গামা ইজ নাথিং বাট সেন্সিটিভিটি প্যারামিটার। ওকে, তো এই যে আমাদের দেখতেছি যে পজিশন দিয়ে স্টিমুলাস আমরা দেখছি, এই পজিশন না দিয়ে স্পিড দিয়ে আমরা স্টিমুলাস তৈরি করতে পারি। যে তোমার কাছে মনে হচ্ছে সে 40-এ চালাচ্ছে, তুমি 20-এ চালাচ্ছ, তোমার কাছে উত্তেজনা তৈরি হয়ে গেছে, না আমি অনেক আস্তে চালাচ্ছি, আমার স্পিড বাড়াইতে হবে। তার মানে পজিশন দিয়েও আমরা স্টিমুলাস তৈরি হয়, স্পিড দিয়েও স্টিমুলাস তৈরি হয়। আউটকামটা হচ্ছে এক্সিলারেশন। যেমন এই যে এক্সিলারেশন আমরা এখানে লিখতেছি এক্সিলারেশন। এই জন্য আমি বলতেছি আমরা স্পিডকে কন্ট্রোল করি না, উই রেসপন্স অ্যাজ পার দ্য অ্যাক্সিলারেশন অর ডিসিলারেশন, মানে আমাদের রেসপন্সটা হয় এক্সিলারেশন ডিসিলারেশন দিয়ে। সো উই কন্ট্রোল এক্সিলারেশন ডিসিলারেশন থ্রু ব্রেক প্যাডেল। আমরা ব্রেক প্যাডেল দিয়ে এক্সিলারেশন ডিসিলারেশন করার চেষ্টা করি। এই যে তোমার এই টার্মটা আমরা দেখতেছি যে যখন আমি যখন কি বললাম, পজিশন দিয়ে স্টিমুলাস দেখতেছি তখন গামা ইউজ করছি, যখন আমি স্পিড দিয়ে স্টিমুলাস তৈরি করতেছি তখন আমি কাপ্পা, ইজ এ কাপ্পা, ইজ নট কে, ইজ এ কাপ্পা, কাপ্পা, কাপ্পা দিয়ে দিচ্ছি। কারণ টু টু মেক ইট ডিস্টিংগুইশ, যে এখানে কাপ্পা হলো স্পিড সেন্সিটিভিটি আর এখানে গামা হচ্ছে ডিস্টেন্স সেন্সিটিভিটি। হ্যাঁ, আমার কথা তোমরা বুঝতেছো? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তো এই যে কাপ্পাটা, এই কাপ্পাটা কিভাবে বের করতে হয়? এক্সপেরিমেন্টালি বের করতে হয়। এক্সপেরিমেন্টালি কিভাবে করা হয়? যে তোমার একটা লিড ভেহিকেল আছে, তুমি ফলোইং ভেহিকেল রাস্তা চলতেছো, কি করতে হবে? এই যে লিড ভেহিকেল আছে তাকে বলে দিতে হবে যে ওভার দ্য টাইম সে কখন এক্সিলারেট করবে, কখন ডিসিলারেট করবে, কখন কনস্ট্যান্ট স্পিডে চালাবে। তুমি তাকে বলে দাও লিডারকে, ফলোইং কিছুই জানে না, যে আমার লিডার ভেহিকেল কখন এক্সিলারেশন করবে, কখন ডিসিলারেশন করবে, কখন কনস্ট্যান্ট স্পিডে চলবে, আমি কিছু জানি না, আমি যে ফলোইং মোডে আছি। এখন আমি দেখতে চাই যে যেহেতু লিড ভেহিকেল তার একটা প্রোফাইল আছে, ফলোইং ভেহিকেল কিভাবে রিয়াক্ট করে সেটা আমি দেখতে চাই। তাহলে সেটা দেখার জন্য কি করতে হবে? একটা পুলি দিতে হবে, এটা দিয়ে দড়ি দিয়ে বেঁধে দাও, একটু তার একটা বেঁধে দাও, দিয়ে দেখো সে কেমন রেসপন্স করতেছে। তাহলে বিভিন্ন প্রোফাইলের জন্য তার যদি রেসপন্স গুলি আমরা পাই, সেখান থেকে মূলত এই কাপ্পাটা এস্টিমেট করতে হয়। কাপ্পা ইজ নাথিং বাট, আরেকটা আমরা দিচ্ছি কাপ্পা নট, এই যে গ্যাপটা, এই যে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার গ্যাপটা কেমন ভ্যারিয়েশন হচ্ছে। এই যে আমার যে লিডার ভেহিকেল তার তো নোন প্রোফাইল, যে সে এক্সিলারেশন ডিসিলারেশন কখন করতে হবে সে জানে। সেই অনুযায়ী আমার যে ফলোয়ার আছে সে কতটুকু গ্যাপ মেনটেন করতেছে। আমি যখন এক্সিলারেট করতেছি সে তখন গ্যাপ কতটুকু মেনটেন করছে, যখন ডিসিলারেট করছে তখন কতটুকু গ্যাপ মেনটেন করছে, অথবা আমি যখন কনস্ট্যান্ট স্পিডে চালাচ্ছি আমার ফলোয়ার সে কতটুকু গ্যাপ মেনটেন করে চালাচ্ছে। হোয়াট আর হিজ কোর্স অফ অ্যাকশন। কোর্স অফ অ্যাকশন মানে আমরা গ্যাপটা দেখছি, এই গ্যাপটা যদি আমরা somehow if we can measure the gap, then we can estimate the kappa value. মানে ইনফ্যাক্ট এক্সপেরিমেন্টে দেখা গেছে এই যে আমার কাপ্পা ভ্যালু, আমরা এখানে দেখাচ্ছি কাপ্পা ভ্যালু, কাপ্পা কাপ্পা ভ্যালুটা এটা আহ কাপ্পা ভ্যালুটা 0.17 থেকে 0.74 এর মধ্যে ভ্যারি করে, ম্যাক্সিমাম 0.74, 0.17 ইউনিট। লুক এট দ্য ইউনিট, ইটস 1/second, ইটস নট সেকেন্ড। ইয়ারটা হচ্ছে আমার পারসেপশন রিঅ্যাকশন টাইম, ইটস সেকেন্ড, 1 to 2.2 এর মধ্যে ভ্যারি করে। আর ওই এই ইকুয়েশন আমরা একটা দেখছিলাম যে কাপ্পা নট, কাপ্পা নটটা ঠিক কাপ্পার উল্টা, যেহেতু এটা অন্য একটা প্যারামিটার, সেটা দেখা যায় যে 40 থেকে 29 পর্যন্ত ভ্যারি করে। ওকে, এখন কথা হচ্ছে এই যে মডেলগুলি আছে, আমরা দেখলাম যে স্টেপ স্ট্রেস মডেল অথবা স্টিমুলাস রেসপন্স মডেল নিয়ে আমরা কথা বলছি। and you can also develop your own model, stimulus response model তুমি নিজেও ডেভেলপ করতে পারো। যদিও আমরা একটু আগে মডেলগুলি দেখে আসছিলাম, এগুলো সব লিনিয়ার মডেল, দেয়ার ইজ নো ধরো এল or some exponent, there is no exponent or no ordering, it's not polynomial, or I mean it's a linear model. তুমি নন লিনিয়ার মডেল ডেভেলপ করতে পারবা, যেমন জিএম মডেল। হোয়াট ইজ জিএম? একজন বলো তো।
বলো। ইশরাককে প্রশ্ন করলে আর উত্তর দেয় না। ইশরাক, তুমি কি তুমি কি শুনতে পারতেছো আমার কথা? জেনারেল মোটরস, গুড। জিএম, জেনারেল মোটরস, তারাও কিন্তু স্টিমুলাস রেসপন্স মডেল ডেভেলপ করেছে, বিকজ দে অলসো ডু সাম রিসার্চ ফর দেয়ার ম্যানুফ্যাকচার। তারা তো বিশাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল জেনারেল মোটরস। তারাও অনেক রিসার্চ করছে, করে তারাও কার ফলিং মডেল ডেভেলপ করছে, সেই অনুযায়ী ভেহিকেলের কি মডিফিকেশন লাগবে, ইত্যাদি ইত্যাদি। সো জেনারেল মোটরস, তোমার গুগলে যে সার্চ দিবা জেনারেল মোটরস স্টিমুলাস রেসপন্স কার ফলিং মডেল, এবার দ্যাট ইজ নট লিনিয়ার মডেল, দ্যাট ইজ নন লিনিয়ার মডেল। তো তুমি যেমন ইশরাক, তুমি নিজে একটা কার ফলিং মডেল ডেভেলপ করতে পারো স্টিমুলাস রেসপন্স টাইপ। ওকে, সো করলা। এখন কেন বলতেছি এই কথাটা, মডেল ডেভেলপ করাটা কিন্তু শেষ কথা নয়। তোমাকে বুঝতে হবে যে মডেলটা যে ডেভেলপ করলা, ইজ ইট স্টেবিলিটি শো করে কিনা। হোয়াট ইজ স্টেবিলিটি? স্টেবিলিটিটা যে এরকম যে, ধরো যে লিড ভেহিকেল আছে, সে একটা আনইউজুয়াল বিহেভিয়ার শো করলো। তুমি তো রেশনাল ড্রাইভার, তুমি তো যৌক্তিক একজন চালক, সে ইরেশনাল হলো, তাই বলে তুমি তো ইরেশনাল হবে না। তোমার মডেল দেখাচ্ছে যে যে কার যে সামনে আছে, আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু এখানে অন্যভাবে লেখা আছে, তোমরা পড়লে বুঝতে পারবে না আমি কি বলতেছি। ভালো মন্দ শোনো। আজকে যারা ক্লাস করতেছে না তাদের জন্য পরীক্ষা অনেক কঠিন হয়ে যাবে, আমি বলে দিলাম। যে আমার যে লিডার আছে সে ইরেশনাল বিহেভিয়ার শো করলো, তুমি যে কার ফলোইং মডেলটা ডেভেলপ করলা, সেই কার ফলোইং মডেল দিয়ে সেই সিনারিওটাকে তুমি দেখতে যাচ্ছ। দেখা গেল যে যখনই আমি লিডারের কোনো ইরেশনাল বিহেভিয়ার কোন একটা প্যারামিটার দিয়ে ঢুকাই দিচ্ছি মডেলের মধ্যে, ফলোইং মডেলটাও ফলোইং যে ড্রাইভার আছে সেও ইরেশনাল বিহেভিয়ার দেখাচ্ছে। তার মানে দিস মডেল ইজ নট স্টেবল অ্যান্ড উই হ্যাভ টু রিজেক্ট দ্য মডেল। এই মডেলটা স্টেবল না, কেননা একজন ড্রাইভার ইরেশনাল বিহেভিয়ার দেখালে ফলোইং যে মডেল আছে, সরি ফলোইং যে ভেহিকেল আছে সেও ইরেশনাল বিহেভিয়ার দেখাচ্ছে, অযৌক্তিক বিহেভিয়ার দেখাচ্ছে। তাহলে এই ইরেশনাল বিহেভিয়ারটা আবার দুইটা জায়গায় হইতে পারে। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, একটা রাস্তা আমি আঁকলাম, এটা আমার ধরো লিডার, তার পিছনে আরেকটা গাড়ি আছে, তার পিছনে আরেকটা গাড়ি আছে, তার পিছনে চারটা গাড়ি। ধরো লিডারকে আমি দিলাম একটা পার্টাবেশন, একটা নয়েজ তো দিছি, বাইরে থেকে একটা নয়েজ দিছি লিডারকে। এখন আমি দেখতে চাচ্ছি যে আমার কার ফলোইং মডেলটা কিরকম রেসপন্স করে, এটা স্টিমুলাস রেসপন্স বা সেলফ ডিস্টেন্স মডেল। দেখা গেল এই গাড়িটাও তোমার ইরেশনাল বিহেভিয়ার দেখাচ্ছে, কিন্তু এই দুটো ভেহিকেল ইরেশনাল বিহেভিয়ার দেখাচ্ছে না। আমি কার ফলোইং মডেল দিয়ে কিন্তু থার্ড ফোর্থ সবগুলোর পজিশন, এক্সিলারেশন ডিসিলারেশন বের করতে পারবো, যেমন ভিসিএম যেভাবে বের করে। প্রত্যেকটা ভেহিকেলের সে কিন্তু পজিশন দেয়, সে এক্সিলারেশন ডিসিলারেশন দেয়, সবকিছু দেয়। তাহলে তাহলে এই আমি যেটা বললাম, যদি আমার লিডার ইরেশনাল হয় এবং আমার মডেল যদি দেখায় যে আমার ফলোইং ইরেশনাল, তাহলে এটা হবে লোকালি আনস্টেবল। বুঝতে পারছো? লোকালি আনস্টেবল। কিন্তু কিন্তু দেখা গেল যে এইটা আনস্টেবল, মানে একটা পার্টাবেশন দিচ্ছে, একটা নয়েজ দিচ্ছে, সঙ্গে সঙ্গে এও ইরেশনাল হয়ে যাচ্ছে, এটাও ইরেশনাল, এটাও ইরেশনাল। অর্থাৎ প্রোপাগেশন হচ্ছে, ইরেশনাল বিহেভিয়ারটা প্রোপাগেট হচ্ছে কার ফলোইং মডেল দিয়ে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে তো এরকম হয় না। আমার লিডার যদি ইরেশনাল হয়, আমি ইরেশনাল, নো, রিয়েল ওয়ার্ল্ডে এটা হয় না। তাহলে আমাকে চেক করতে হবে যে আমার মডেলটা লোকালি স্টেবল কিনা এবং অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল কিনা। অ্যাসিম্পটোটিক্যালি মানে হচ্ছে প্রোপাগেশন হয় কিনা, যে ভেহিকেল ওয়ান তার মধ্যে আমি আনস্টেবিলিটি দিচ্ছি, 2 3 4 সবাই ইরেশনাল হয়ে যাচ্ছে, মানে মনের খুশি মতন এক্সেলারেশন ডিসলেশন, এক্সেলারেশন ডিসলেশন, এক্সেলারেশন ডিসলেশন করতেছে, মানে ব্রেক দিয়ে সে খেলতেছে, ব্রেক করতেছে পা আবার তুলে নিচ্ছে, ব্রেক করতেছে আবার পা তুলে নিচ্ছে, এই ধরনের একটা বিহেভিয়ার দেখাচ্ছে। যদি এরকম হয়, বুঝতে পারবা তুমি যে মডেলটা ডেভেলপ করেছো দ্যাট ইজ নট স্টেবল, ইদার লোকালি অথবা অ্যাসিম্পটোটিক্যালি। আমাকে দুইভাবে চেক করতে হবে, লোকালি স্টেবল কিনা, অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল কিনা। লোকালি স্টেবল হলে সেটা আসলে
অ্যাসিম্পটোটিকলি স্টেবল নাও হইতে পারে। আবার অ্যাসিম্পটোটিকলি স্টেবল হলে সেটা লোকালি স্টেবল হবে না, এটাই স্বাভাবিক। কারণ ফার্স্ট ভেহিকেলও তো ইরেশনাল হয়ে গেছে, তাহলে আমি দেখতেছি থার্ড ফোর্থ ইরেশনাল, তার মানে সেকেন্ড ভেহিকেল তো ইরেশনাল, কারণ আমার থার্ড ভেহিকেল কিন্তু সেকেন্ড ভেহিকেলকে ফলো করতেছে। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? তোমরা বুঝতেছো? জি স্যার। ওকে, সো এই যে একটা এক্সাম্পল আমি তোদের দেখাই, দেখো ছবিটা দেখো। ফার্স্ট ভেহিকেল ডিসেলেরেট করছে হঠাৎ করে, সেকেন্ড ভেহিকেল কিন্তু একটা গ্যাপ মেনটেন করে ডিসেলেরেট করে ফার্স্ট ভেহিকেলের যে স্পিড সেই স্পিডে সে অ্যাডপ্ট করে নিচ্ছে, সেম স্পিডে চলতেছে। এইটা দেখো একটু, কি হলো, ফার্স্ট ভেহিকেল ডিসেলেরেট করে একটা কনস্ট্যান্ট স্পিডে আছে, আর তোমার মডেল দেখাচ্ছে যে এই দেখো ফার্স্ট ভেহিকেল যখন ডিসেলেরেট করছে তুমি একটা টাইম গ্যাপ মেনটেন করে ডিসেলেরেট করছে, এখানে টাইম গ্যাপ আছে এই এতটুকু, ডিসেলেরেট করে কি করতেছো, এক্সেলারেশন করতেছো, আর ব্রেকে পা দিচ্ছ তুলে নিচ্ছ, তাহলে এই যে সেকেন্ড ভেহিকেলের যে বিহেভিয়ারটা দেখতেছি, ইজ ইট রেশনাল অর ইরেশনাল? ইরেশনাল। ইরেশনাল। তোমার মডেল কিন্তু দেখা যাচ্ছে সেকেন্ড ভেহিকেলের দিস ইজ দ্য রেসপন্স which is unrealistic, so model is unstable এবং এটা লোকালি আনস্টেবল, কেন 1 to 1। এটা একটু দেখো, এই যে আমি আর ঠিক দিচ্ছি, ফার্স্ট ভেহিকেল ডিসেলারেট করেছে, সেকেন্ড ভেহিকেল একটা গ্যাপ রেখে টাইম গ্যাপ রেখে ডিসেলারেট করতে, থার্ড ভেহিকেল ফোর্থ ভেহিকেল করে, ফার্স্ট ভেহিকেল যে স্পিডে আছে সেকেন্ড ভেহিকেলের যে স্পিডে আছে থার্ড ভেহিকেল সেটা অ্যাডপ্ট করে নিচ্ছে, ফোর্থ ভেহিকেল থার্ড ভেহিকেলকে চমৎকার ভাবে অ্যাডপ্ট করে নিয়েছে। এখন এই ছবিটা আমরা দেখি যে ফার্স্ট ভেহিকেল ডিসেলারেট করে এর একটা প্রোফাইল নিচ্ছে, কিন্তু সেকেন্ড ভেহিকেল থেকে আপ ডাউন করতেছে, থার্ড ভেহিকেল তার মতন আপ ডাউন করতেছে, ফোর্থ ভেহিকেল আপ ডাউন করতেছে, তার মানে এটা অ্যাসিম্পটোটিক হয়ে গেছে। ইট প্রোপাগেট থ্রু সেকেন্ড থার্ড ফোর্থ। তোমার কার্ফলিং মডেল তুমি যেটা ডেভেলপ করছো, তোমার মডেলের রেজাল্ট এরকম দেখাচ্ছে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে এই ধরনের বিহেভিয়ার ইজ ইম্পসিবল। তাহলে আমাকে শুধু মডেল তৈরি করলে হবে না, আই হ্যাভ টু চেক whether the developed model is locally and asymptotically stable or not. This is the confusion. এখন তোমার মডেলের প্যারামিটার ভ্যালু যদি আবার আনরিয়ালিস্টিক হয়ে যায়, সেক্ষেত্রেও সে কিন্তু আনস্টেবিলিটি দেখাতে পারে। কখন হতে পারে, যেমন আমরা একটু দেখে আসছি যে আমার স্টিমাস রেসপন্স মডেলে কাপ্পা একটা টার্ম ছিল এবং টিআর একটা টার্ম ছিল, দিস ইজ পারসেপশন রিঅ্যাকশন টাইম। এখন তোমার মডেল প্যারামিটারের ভ্যালু সি, ইউ নিড টু চেক যে তুমি যে মডেলটা তৈরি করলা, তারা একটা স্টিমুলাস রেসপন্স মডেল তৈরি করছো, সেই মডেলের তৈরি করার পর মডেল তো তুমি রান দিতে পারবে না আনটিল আর আনলেস তুমি তোমার মডেলের প্যারামিটার ক্যালিব্রেশন না করছো, অর্থাৎ মডেলের মধ্যে যে কাপ্পা আছে টিআর আছে এটা তোমাকে কিন্তু মডেলের মধ্যে দিতে হবে, তখনই ওই মডেল দিয়ে তুমি এক্সেলারেশন ডিসেলারেশন গুলো হিসাব করতে পারবা, তারা কিন্তু পারবা না। এখন তুমি মডেল একটা ডেভেলপ করলা, মেবি লিনিয়ার আর নন লিনিয়ার হোয়াট এভার দ্য মডেল, করার পর তুমি ওই মডেলটা ক্যালিব্রেট করলা, করে তুমি ক্যালিব্রেট করা মানে তুমি প্যারামিটার ভ্যালু গুলি বের করলা যে কাপ্পার ভ্যালু এত, টিআর এর ভ্যালু এত, এখন তুমি কাপ্পা আর টিআর এর এই দুটো ভ্যালু গুণ দাও, দিয়ে সি ভ্যালুটা কত সেটা বের করলা, করে তুমি এখন দেখো যে এই সি ভ্যালুটা তোমার কত আসতেছে তোমার মডেল যেটা তুমি তৈরি করছো সেই মডেল থেকে। মাইন্ড ইট, যারা বুঝতেছো না একদম সিম্পল ভাবে বোঝাই, ধরো দুইটা প্যারামিটার এ আর বি, দুইটা প্যারামিটার আমি গুণ করে একটা নতুন প্যারামিটার পাচ্ছি সি, এই প্যারামিটার দুইটা ভ্যালু কিন্তু সবসময় ক্যালিব্রেট করে সেম আসবে নট, একেবারেই এটা আসবে না, এটা পরীক্ষিত। তার কারণ হচ্ছে তোমার মডেলটা দেখতে কেমন, ধরো তুমি একটা মডেল তৈরি করছো, সিম্পল বলছি এক্স ইকুয়াল টু, তোমার মডেলটা এরকম এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি, আরেকজন একটা মডেল তৈরি করছে এক্স ইকুয়াল টু এ ইন্টু ওয়াই ই টু দি পাওয়ার বি। ডু ইউ থিঙ্ক যে এখানে এ আর বি এর ভ্যালু সেম আসবে এই দুটো ইকুয়েশন থেকে? সেম আসবে? নো স্যার। সেম আসবে না, কারণ দুইটা মডেল ফর্মুলেশনটাই ডিফারেন্ট। তাহলে মিস্টার এক্স যে কার্ভফলিং মডেল ডেভেলপ করলো আর মিস্টার ওয়াই যে কার্ভফলিং মডেল ডেভেলপ করলো, সেই দুইটা মডেলের মধ্যে দুটোই স্টিমুলাস রেসপন্স মডেল, তার মানে কাপ্পা আছে এবং টিআরও আছে, দুইজনের দুই ধরনের কিন্তু ভ্যালু আসবে। তাহলে দুই ধরনের ভ্যালুকে গুণ করে তুমি সি পেলা,
এই সিটা দেখবা তোমার কোন রেঞ্জের মধ্যে আছে। এখানে আমরা দেখতেছি কিছু রেঞ্জ আছে। একটা হচ্ছে 1/e, ই হচ্ছে ইটা কি অয়েলার্স কোএফিসিয়েন্ট হাফ π/2। তুমি দেখবা তোমার সি এর তোমার মডেলের সি এর ভ্যালুটা কোথায় আছে। তুমি যদি দেখো মডেলের সি এর ভ্যালুটা 0 থেকে 1/e এর মধ্যে আছে, তাহলে এটা কিন্তু নন অসিলেটরি হবে। আমরা একটু অসিলেশন দেখতেছিলাম না, যে সেকেন্ড বিকেল মানে অনেকটা দুষ্টুমি করতেছে, ব্রেক করতেছে, ব্রেক থেকে বাদ হতেছে, ব্রেক করতেছে, ব্রেক থেকে বাদ হতেছে, একটা অসিলেশন দেখাচ্ছে। কিন্তু তোমার প্যারামিটার ভ্যালু যদি এই রেঞ্জের মধ্যে কোথাও থাকে, তোমার ওই মডেলে এরকম অসিলেশন দেখাবে না। এবং 1/e থেকে হাফ পর্যন্ত যদি থাকে, তাহলে যেটা হবে কিছুটা অসিলেশন দেখাবে, কিন্তু এটা ড্যাম্পড আউট হয়ে যাবে খুব দ্রুত। মোটামুটি তোমার মডেল যদি 0 থেকে হাফ এর মধ্যে থাকে, তাহলে আমরা বলবো যে ইউর মডেল ইজ স্টেবল, ইট উইল ওয়ার্ক, আর ইট উইল রিপ্রেজেন্ট দ্য রিয়েল ওয়ার্ল্ড। হাফ থেকে π/2 এর মধ্যে থাকলে ভেরি সিরিয়াস। তোমার মডেল যেটা ডেভেলপ করছো তার যে প্যারামিটার ভ্যালু এই রেঞ্জের মধ্যে যদি পড়ে, হাফ থেকে π/2, তার মানে এটা অ্যাসিম্পটোটিক্যালি এবং অসিলেটরি, এটা আনস্টেবল রিজিয়ন। ওই যে আমরা দেখলাম সেকেন্ড, থার্ড, ফোর্থ সবাই এই ডিরেকশন হয়ে যাচ্ছে, ওইরকম বিহেভিয়ার সহ করবে। আর π/2 থেকে যদি বেশি হয়, তাহলে তোমার মডেল হবে কি লোকালি আনস্টেবল, অর্থাৎ সেকেন্ড বিকেলটা দেখা যাবে যে ইরেশনাল বিহেভিয়ার দেখাচ্ছে। সো আমরা মডেল ডেভেলপ করার পর মডেলের যে ফর্ম, সেই ফর্মের মধ্যে যে প্যারামিটার, যদি স্টিগনাস রেসপন্স মডেল তুমি তৈরি করো, সেই প্যারামিটার থেকে আমরা চেক করতে পারবো যে আসলে আমি যে মডেলটা তৈরি করলাম, এই মডেলটা কি আসলেও রিয়েল ওয়ার্ল্ড কে রিপ্রেজেন্ট করে, এটা কি আসলে স্টেবল, এটা কি লোকালি স্টেবল, এটা কি অ্যাসিম্পটোটিকলি স্টেবল। ইউ হ্যাভ টু আস্ক দিস কোয়েশ্চেন। আচ্ছা, আমি একটু 5 মিনিট একটু গ্যাপ নেই, 5 মিনিট। জি স্যার। একটু তোমার শুনে যাও। এখন বাজে 3টা 20, উইল কাম ব্যাক 3টা 25, 5 মিনিট গ্যাপ।
আসছে? রাসেল, জি স্যার। স্যার Yes, একটা sir. প্রশ্ন ছিল স্যার। সামিউল, কই ছিলা জি তুমি এতক্ষণ? স্যার, আমি কয়েকবার উত্তর দিয়েছি স্যার। আরে স্যার সামিউল, তুমি হলো ক্লাস রিপ্রেজেন্ট, তোমার গলা শোনা যাবে সবচেয়ে উপরে, তোমার গলাই তো আমি শুনতেছি না। স্যার স্যার ওই যে আমাদের বলো। অ্যাসাইনমেন্ট আমরা কবে সাবমিট করব? ভিসিএম এর অ্যাসাইনমেন্টটা? এটা হলো, এটা কোন উইক চলতেছে আমাদের? স্যার 9th উইক। তোমরা এটা মার্কিন উইকে সাবমিট করবে। স্যার 13th উইকে। আচ্ছা হ্যাঁ, জি স্যার। মানে তোমার তোমাদের পরীক্ষা রুটিন হয়ে গেছে। আমাদের পরীক্ষাটা প্রবাবলি 15 সেপ্টেম্বর এরকম দেখলাম, ভুলে গেছি। রুটিন দেখে নিও। সেকেন্ড উইকে So, হ্যাঁ, রাইট। তোমাদের ক্লাস শেষ হওয়ার আগের উইকে, অ্যাসাইনমেন্ট জমা নিবো আমরা। হ্যাঁ, তামিল, তোমাকে আবার একটু কষ্ট দিব। তুমি ওই যে আগে যেভাবে একটা গ্রুপ তৈরি করে ফেলছিলে না জি স্যার। ইয়াতে, অনলাইনে, ওইরকম করে দিয়ে আমাদের সাবমিশনটা নিতে হবে। হুম। জি স্যার। আচ্ছা ঠিক আছে। এবং একটা জিনিস কি, একটু তোমাকে এখনই বলে রাখি, তুমি একটু খেয়াল রাখবা। অনেকে নাম লেখে, অনেকে লেখে, এটা খুবই টাফ হয়ে যায়। জাস্ট স্টুডেন্ট আইডি একটা ফোল্ডার বানাবে, সেখানে জিপ করে, কারণ তোমার ইএক্সপি ফাইল, ইনপুট ফাইল এবং রিপোর্ট, তিনটা একসাথে জিপ করে ওখানে ড্রপ করে দিবে বাই নেম। অনেকে এবার করছে, এখন ওটা তুমি সর্ট করবে কিভাবে? এটা ইজ স্যার, ভেরি শুধু টাফ। শুধু স্টুডেন্ট আইডি। জি স্যার। শুধু স্টুডেন্ট আইডি, ধরো একজনের রোল নাম্বার 04 সামথিং, জাস্ট এতটুকু, আগে পরে কমা তারিখ সেমিকোলন কিছু দেওয়া যাবে না, দিলে কিন্তু এটাকে তোমার অর্ডারিং এ করা যায় না, ঝামেলা হয়ে যায়। জি স্যার। স্যার তাহলে স্যার 13th উইকে মঙ্গলবার, মঙ্গলবার পর্যন্ত টাইম। হ্যাঁ, মঙ্গলবার রাত 12টা পর্যন্ত। তারপরে দিবা ওই যে আটকে দিবা, আর 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 ইয়া করা যাবে না। জি স্যার, ঠিক বুঝেছি আছে, স্যার। ওকে। ওকে, ফাইন। আমরা শুরু করি। আমরা এখন থার্ড ক্যাটাগরি বা ক্লাসিফিকেশন ঢুকতে, যেটা সাইকো স্পেসিফিক মডেল। নামই বলে দিচ্ছে যে এখানে শুধু স্পেসিফিকটা ইম্পর্টেন্ট না। আমরা একটু আগে দেখছিলাম যে স্টিমুলাস স্পেস বা অনেকটা মেকানিস্টিক মডেল ছিল, এখানে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলি নিয়ে আসা হয়। ভেরি নাইস। অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি, মানে এটা রিসার্চ যারা করে, বিশেষ করে ট্রাফিক মডেলিং এবং সিমুলেশন, অনেকেই তারা এই মডেল, এই টাইপ অফ মডেল অথবা এই ক্যাটাগরি বা ক্লাসিফিকেশন মডেলকে প্রিফারেন্স দেয়, বিকজ এখানে মেকানিস্টিক এর পাশাপাশি, অর্থাৎ ব্রেক, আমরা ব্রেক করছে বা ব্রেক থেকে পা তুলে নিচ্ছে এরকম ইস্যুটা, কিন্তু এখানে সাইকোলজিক্যাল ইস্যুটাও নিয়ে আসা হয়। আমরা একটু পরে দেখলেই বুঝতে পারবো। সো তার কারণ কি? কারণ ইন রিয়েলিটি ড্রাইভার ইজ নট এবল টু অবজার্ভ এ স্টিমুলাস লোয়ার দেন এ গিভেন ভ্যালু। তার মানে হচ্ছে, এই যে একটু আগে আমরা স্টিমুলাস দেখলাম, এই স্টিমুলাসটা একটা আহ, তার একটা পারসেপশন থ্রেশহোল্ড আছে, এর ভিতরে না আসলে সে কিন্তু বুঝতে পারে না। ধরো তোমার স্পিড 20, তোমার সামনের ভেহিকেলের স্পিড কত, ধরো 21। এখন 1 কিলোমিটার পার আওয়ার একটা, আমরা বুঝতেছি যে স্পিডের ডিফারেন্স আছে। এটা আমরা যখন গাড়ি চালাই, আমরা এই স্টিমুলাসটা কি আসলে বুঝতে পারি? আই ডোন্ট থিঙ্ক যে আমার গাড়ি আমার চেয়ে 1 কিলোমিটার প্রতি ঘন্টায়, 1 কিলোমিটার পার আওয়ার স্পিডে বেশি চালাচ্ছে, এটা আমরা, এইটার স্টিমুলাসটা আমরা পারসিভ করতে পারি না। যখন তোমার সামনের স্পিড 40, তোমার 20, তুমি বুঝতে পারবা সে 40, মানে 40 চালাচ্ছে, তোমার চেয়ে 20 কিলোমিটার বেশি গতিতে চালাচ্ছে, এটা বোঝা যায়, আমরা পারসিভ করতে পারি। আরেকটা হচ্ছে, অ্যাকুরেটলি কি আমরা পারসিভ করতে পারি যে তার স্পিড 40, আমি অথবা আমার ড্যাশবোর্ডে স্পিডোমিটার দেখে আমি বুঝতেছি আমার স্পিড 20, তার স্পিড 40, এটা আমরা কিভাবে বুঝি? ভেরি টাফ। এটা একমাত্র তোমার অটোমেটেড যে ভেহিকেল গুলি আছে, সে সে হয়তো বা বলতে পারবে। কিন্তু আমরা যে জেনারেল যে ভেহিকেল গুলি দেখি, তার পক্ষে এটা সম্ভব না। ওই ধরনের ডিভাইসই নাই যে আমার ফ্রন্ট ভেহিকেল এক্স্যাক্টলি কত স্পিডে চালাচ্ছে। দিস এন ইস্যু। তো এবং আরেকটা হচ্ছে, আমরা আসলে সিচুয়েশন, আমাদের সামনের সিচুয়েশনটাকে ইভ্যালুয়েট আমরা কিভাবে করি, এবং সেই অনুযায়ী কি আমরা আসলে রেসপন্সটা প্রিসাইসলি করতে পারি? তার মানে কি, ধরো সামনের স্পিড 40 আছে, তোমার স্পিড 20, ধরো আমি ধরে নিলাম তুমি বুঝতে পারতেছো তার স্পিড 40, তাহলে তুমি কি করবা? তুমিও 40-এ চালানোর চেষ্টা করবা। তো এখন কথা হচ্ছে যে আমি এক্স্যাক্টলি 40-এই চালাবো, এটা আমার অ্যাক্সিলারেশন করছি, যে আমি অ্যাক্সিলারেশন করে দেখা যাবে তুমি 40 না, তোমার স্পিড 42 হয়ে গেছে।
তার মানে তোমার রেসপন্সটা তুমি প্রিসাইসলি করতে পারছো না। এবং আমরা কি আমাদের গ্যাস বা ব্রেক প্যাডেল এটাও কি প্রিসাইসলি আমরা একদম ম্যানিপুলেট করতে পারি না। কিন্তু আগের মডেলগুলি আমরা যেটা দেখছিলাম মেকানিস্টিক, মানে আই হ্যাভ এক্সাক্ট ইনফরমেশন, আই ক্যান ব্রেক প্রিসাইসলি, আই ক্যান ম্যানিপুলেট দ্য গ্যাস প্যাডেল প্রিসাইসলি, তখনই ওই ধরনের মডেলগুলি কাজ করে। তো সেই জায়গায় আসলে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলি আমাদের আনতে হবে। সেটাই আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি, যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর নিয়ে এসে যদি আমরা চিন্তা করি যে আসলে এই এই যে মডেলটা আমরা যদি দেখি, দিস এ মডেল, এই মডেলটা আমরা দেখি, দেখো সাইকোস্পেসি মডেলে সে হলো আমাদের একটা, আমি যদি একটা প্ল্যান চিন্তা করি, এই প্ল্যানের মধ্যে বুঝতে পারতেছো ইটস এ 2 ডাইমেনশনাল প্ল্যান। প্ল্যানের মধ্যে কি আছে, প্ল্যানের মধ্যে একটা আছে রিলেটিভ স্পিড আর একটা হচ্ছে রিলেটিভ স্পেসিং। ভালো কথা, খেয়াল করে দেখো এইখানে একটা আমরা থ্রেশহোল্ড দেখতেছি, যে ডট ডট লাইনটা আছে, এই লাইনের বাইরে যদি তোমার স্পেসিং হয় লিডার এবং ফলোয়ারের মধ্যে, তাহলে সাইকো স্পেসিং মডেল বলতেছে এই যে আমার একটা থ্রেশহোল্ড দেখতেছি ভিআর প্রাইম এজ এ রিলেটিভ স্পিড, সে বলতেছে যে রিলেটিভ স্পিডটা ভার্টিক্যালি খারাপ, এরকম খারাপ নামতেছে। এই লাইনের বাইরে এই রিলেটিভ স্পিড হলো একটা ফিক্সড, তার মানে হলো যে যে ফলোয়ার আছে সে রেসপন্স করে না, সে লিডার কি করতেছে না করতেছে তার কিছু আসে যায় না। সে একটা আমরা একটা বুঝতে পারতেছি তার রিলেটিভ স্পিডটা চেঞ্জ হচ্ছে না। ভালো কথা, চেঞ্জ হচ্ছে না, এই গ্যাপের মধ্যে যখন ঢুকলো, কিন্তু আর একটা আমরা এখানে একটা বাউন্ডারি দিচ্ছি, অ্যানাদার বাউন্ডারি। এই বাউন্ডারিটা কি বি আর জি, এই বাউন্ডারির যদি ভিতরে থাকে, এই লাইনটা কিন্তু এই বাউন্ডারির ভিতরে, মনোযোগ দিয়ে শুনো, আজকে যারা ক্লাস করতেছে না, দে উইল বি ইন টেরিবল সিচুয়েশন ইন দ্য এক্সাম। এই যে লাইনটা দেখো, এই লাইনটা কিন্তু এখনো এই বাউন্ডারির বাম দিকে আছে। যখন বাম দিকে থাকে তখনও আসলে সে লিডার কি করতেছে সেই অনুযায়ী তার রিলেটিভ স্পিড চেঞ্জ হয় না, কিন্তু আমরা দেখছি তার স্পেসিংটা আস্তে আস্তে কমতেছে। দেখো স্পেসিং কমতেছে, কিন্তু স্পেসিং কমতেছে, কারণ এই এক্সেস স্পেসিং রিলেটিভ স্পেসিং কমতেছে, কিন্তু স্পিড কিন্তু যে আমার যে এই যে ভি আর প্রাইম, সেই রিলেটিভ স্পিডের মধ্যেই যে স্পিড চেঞ্জ যেটা আমরা বলি, সেই রিলেটিভ স্পিড চেঞ্জটা কিন্তু সেম আছে। ভালো কথা, তারপরে ধরো এই রিলেটিভ স্পিডটা সেম রেখে সে আস্তে আস্তে আরো স্পেসিং কমাইছে, যখনই কমাইছে তখন দেখো ঘটনাটা কি করছে, এই যে একটা বাউন্ডারি দেখছে, এই বাউন্ডারি ডানে চলে আসছে। যখনই ডানে চলে আসে ভি আর জে, এই বাউন্ডারি ডানে থাকলে সে তখন রিলেটিভ স্পিডটা চেঞ্জ করার চেষ্টা করে, এর আগে রিলেটিভ স্পিড চেঞ্জ করে না। স্পিড চেঞ্জ করতেছে, ধরো 10 কিলোমিটার/আওয়ারে স্পিড চেঞ্জ হচ্ছে, কিন্তু ওইটাই থাকবে। যখনই ডানে চলে আসলো, এই বাউন্ডারি ডানে যখন চলে আসবে, তার স্পেসিংটা, স্পেসিং তো কমতেছে, কমতে কমতে যখন এখানে আসছে, তখন দেখো এই লাইনটা দেখো এরকম হচ্ছে। এরকম মানে কি, তার এই যে ভি আর প্রাইমে সে নাই, তার রিলেটিভ স্পিডটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটাই স্পিড চেঞ্জের রিলেটিভিটি বলতেছি আমরা। করে সে কি করতেছে, করে সে এই যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারির কাছাকাছি আসছে, আসার পর সে যখন বামে ঢুকে গেছে, বামে ঢোকার পর কি হয়েছে, বামে ঢোকার পর সে তখন একটা লুপ ফলো করতে থাকে। তার মানে রিলেটিভ স্পিডটা একবার পজিটিভ হয়, একবার নেগেটিভ হয়, একবার পজিটিভ হয়, একবার নেগেটিভ হয়, এরকম করতে থাকে। কেন? দিস ইজ অল অ্যাবাউট সাইকোলজি। এই বি আর জে, দিস ইজ রিলেটেড টু সাইকোলজি, রিলেটিভ স্পিড ইজ রিলেটেড টু সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা আমরা দেখতেছি, এবং এই সিটা দিস ইজ অলসো সাইকোলজিক্যাল ফ্যাক্টর, মানে এই লাইনের একদম যদি বাইরে থাকে, স্পেসিং যদি বাইরে থাকে, তখনও তার কিন্তু আসলে রিলেটিভ স্পিড চেঞ্জ হয় না, সে ভি আর প্রাইম যেটা আমরা বলতেছি, এই রিলেটিভ স্পিডেই সে চলতে থাকে। তাহলে এই যে আমাদের বেসিক, আমরা একটা সাইকো স্পেসিক, এটাকে আমরা অনেক সময় অ্যাকশন পয়েন্টও বলি, এটার আবার অনেক ভ্যারিয়েশন আছে। যেমন আমরা সেফ ডিস্টেন্স মডেল যখন পড়লাম, তার মধ্যে লুইস ব্যাগ, জেসপ্যান ভ্যারিয়েশন দেখতেছি, এরকম ভ্যারিয়েশন আরো আছে। যেমন এটা একটা ভ্যারিয়েশন, এই যে ভ্যারিয়েশনটা কোথায় হচ্ছে খেয়াল করো, এখানে যেমন ভিআর যে একটা বাউন্ডারি দেখছিলাম, একজন রিসার্চার বলো না, দিস ইজ নট বাউন্ডারি, দিস ইজ অ্যাকচুয়ালি এরিয়া, ইট শুড বি অ্যান এরিয়া নট এ বাউন্ডারি। কারণ প্রিসাইসলি এই বাউন্ডারি ডান বামে গেলেই যে সে ভি আর প্রাইম চেঞ্জ করবে, নট নেসেসারি। সে বলতেছে আমরা এই যে ভি আর প্রাইমটা চেঞ্জ হচ্ছে, তুমি যখন এদিকে আসো ভি আর প্রাইম চেঞ্জ হচ্ছে,
এই পয়েন্টগুলিতে বুঝতে পারছো নাকি? দাঁড়াও, একটা সেকেন্ড। রাইট, এই দেখো তোমাদের আমরা দেখছি যে এই যে এই এতটুকু লাইন চিন্তা করো, এখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ভিআরটা চেঞ্জ হয়েছে, এই ভিআরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সে বলতেছে যে ভিআরটা কেন চেঞ্জ হচ্ছে, তুমি এই বাউন্ডারির জন্য, এই বাউন্ডারি ডানে আসছো না বামে আসছো? যখনই আমরা ডানে চলে যাচ্ছি আমার ভিআরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রিলেটিভ স্পিডটা আমরা ড্রাইভার চেঞ্জ করতে থাকি। সে বলতেছে এটা একটা বাউন্ডারি, একটা লাইন না। এই লাইনটা না হয়ে সে বলতেছে যে লিউজব্যাক বলতেছে লাইন না, এটা একটা এরিয়া, দুইটা লাইন, মানে এই যে একটা এরিয়া, এবং বামেও একটা এরিয়া। সেই এরিয়ার মধ্যে প্যান্ডেলিং হতে থাকে। প্যান্ডেলিং মানে এই যে এরকম প্যান্ডেলিং, এই যে ধরো রিলেটিভ স্পিডটা পজিটিভ নেগেটিভ হতে থাকে। কতটুকুর মধ্যে? এই যে আমরা দেখতেছি যে এটা আমার তো ছিল হলো রিলেটিভ স্পেসিং। এই রিলেটিভ স্পেসিং যখন খুব কম হয়ে যায় তখন সেই প্যান্ডেলিং অ্যাকশনটা দেখায়। আর যখন স্পেসিং বেশি থাকে কিন্তু এই যে আমার এরিয়ার বাউন্ডারি ডানে থাকে, তখন সে আস্তে আস্তে রিলেটিভ স্পিডটা কমাইতে থাকে এবং স্পেসিংটাও কমাই নিয়ে আসে। নীতি নীতি যখন স্পেসিংটা একটা নির্দিষ্ট গ্যাপের মধ্যে চলে আসে তখন সে প্যান্ডেলিং অ্যাকশন, অর্থাৎ রিলেটিভ স্পিড পজিটিভ নেগেটিভ হতে থাকে। এখন এর নিচে আসলে কি হবে, এই এতটুকুর মধ্যে কি হবে ঘটনাটা? সেখানে আমরা বলতেছি যে এইখানে যদি চলে আসে এই জায়গাটা, এই যে দেখো আমার যদি স্পেসিংটা এর মধ্যে থাকে রিলেটিভ স্পেসিং, তখন এটা অ্যাক্সিডেন্ট হবে। কারণ ওই যে আমরা প্যান্ডেলিংটা দেখলাম অনেকটা পেন্ডুলামের মতন, যে একটা লুপের মধ্যে ঘুরতেছে। এই লুপটা এখানে এই লুপটা এখানে আর থাকে না। ড্রাইভার প্রিসাইজলি আর বুঝতে পারে না আসলে তোমার আমার মধ্যে স্পেসিং কতটুকু, তোমার আমার মধ্যে স্পিডের গ্যাপ কতটুকু, আর বুঝতে পারে না, তখন অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। এন্ড ইনফ্যাক্ট এই এই যে আমরা একটা দেখছি মডেল, এটা মডেল এই জন্য বলা হচ্ছে কোন সব প্যারামিটার তোমাকে এস্টিমেট করতে হবে। এদের অল প্যারামিটার বাউন্ডারি লাইন, এই যে প্যারামিটার গুলি আমরা দেখছি, ইভেন তোমরা ভিসিমে তো এই প্যারামিটার তোমরা এস্টিমেট করো না, তোমরা করবা সিসি0, সিসি1, সিসি9, কিন্তু সিসি1, সিসি0 এই প্যারামিটার গুলি এই যে D4, D7 কে ইনফ্লুয়েন্স করে। মানে উই এস্টিমেট D4, D7, D5, D3 ইউজিং দ্য কার ফলোইং প্যারামিটার সিসি0, সিসি1, সিসি3। আমার কথা তোমরা বুঝতেছো? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার এখানে এসজি বলতে আসলে কি বুঝিয়েছে, এবং এটাকে স্যার অ্যাকশন পয়েন্ট মডেল কেন বলা হচ্ছে স্যার, যদি আরেকবার বলতেন স্যার। আচ্ছা একটা সেকেন্ড, আমার ইন্ডিয়ান হাইকোর্ট থেকে ফোন আসছে।
হ্যাঁ, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি আচ্ছা, স্যার। দেখো, একজন প্রশ্ন করছিল যে ভিআরজে না ভিআরজেটা, তোমার প্রশ্ন ছিল দুইটা না, একটা হলো যে অ্যাকশন পয়েন্ট মডেল কেন বলা হচ্ছে, আর একটা হচ্ছে যে ভিআরজেটা কি জিনিস, জি এটাই তো স্যার। বলতেছিল না? জি স্যার। ওকে, অ্যাকশন পয়েন্ট মডেল এই জন্যই বলা হচ্ছে, দিস ইজ নট অনলি মেকানিস্টিক, ইটস এ পারসেপশন বেসড মডেল। যে রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পেসিং, ড্রাইভার কিভাবে পারসেপ করে এবং সে অনুযায়ী সে কি ধরনের অ্যাকশন নেয়, এখানে দেখো, এখানে অ্যাকশন গুলি শুধুমাত্র এক্সেলারেশন ডিসেলারেশনটা লিনিয়ারলি হয় না, এখানে পেন্ডুলাম অ্যাকশন আছে। পেন্ডুলাম মানে, পেন্ডুলাম তো চিনো, ঘড়ির কিছু আমাদের ঘড়ি ছিল না পেন্ডুলামের মতন, সেই স্যার। ঘড়ির অনুযায়ী সে কিছু অ্যাকশন বিহেভিয়ার শো করে, এই কারণে তাদেরকে আমরা অ্যাকশন পয়েন্ট মডেল বলছি। এখন ভি, আমি এটাতে চলে যাই তাহলে তোমার সুবিধা হবে, ওইটা কোনো ব্যাপার না। তোমার আসল প্রশ্নটা হচ্ছে, একটা সেকেন্ড দাঁড়াও, আমাকে ইন্ডিয়ান হাই কমিশন থেকে ফোন দিচ্ছে, একটু দাঁড়াও, আবার কেন ফোন দিচ্ছে, ওয়ান সেকেন্ড, একটু দাঁড়াও। হ্যাঁ, ওকে। আচ্ছা, এইখানে একটু খেয়াল করো যে এইখানে আমাদের কি কি জিনিস আছে, একটা হচ্ছে ভিআর, এটা হচ্ছে স্পিডের ডিফারেন্স, রিলেটিভ স্পিড, আর এইখানে আমাদের ছিল রিলেটিভ স্পেসিং, আর এখানে আমরা দেখতেছি আমাদের একটা এরিয়া আছে, বাউন্ডারি, এবং বাম দিকেও একটা বাউন্ডারি আছে। বেসিকে কি ছিল, বেসিকে ছিল একটা লাইন, এই লাইনের ডানে গেলে সে আবার রিলেটিভ স্পিডটা কমাইতে থাকে, আবার বেশি বামে চলে আসলে সে আবার রিলেটিভ স্পিডটা বাড়াতে থাকে। ব্যাপারটা এরকম, এই জায়গাটা আমরা বলছি পেন্ডুলামের মতন সে পজিটিভ নেগেটিভ রিলেটিভ স্পিডটা হতে থাকে। এবং এটা কিন্তু এই জায়গায় হচ্ছে না, এটা কোথায় হচ্ছে, একটা নির্দিষ্ট স্পেসিং এর মধ্যে যখন চলে আসে, তার আগে কিন্তু হবে না, কারণ রিলেটিভ স্পেসিংটাও একটা ইস্যু। ঠিক আছে, একটু বলতে বুঝছো হাসান? যে প্রশ্ন করছো, একটু বলতে বুঝছো? জি স্যার। ওকে স্যার। রাইট, এই হলো আমাদের ভিআর। এবং জি স্যার। ওকে স্যার। আচ্ছা থ্যাংক আচ্ছা, ওকে, তোমরা একটু যেটা করবা, অ্যাকশন পয়েন্ট মডেলে এই যে প্যারামিটার গুলি আছে, D1 D3 থেকে D7, এই প্যারামিটার গুলি একটু দেখবা, দেখে বোঝার চেষ্টা করবা যে এই প্যারামিটার গুলি দেখলেই বুঝতে পারবা যে খুব নর্মাল কনসেপ্ট, যে এখানে দুটো জিনিস, একটা হলো রিলেটিভ স্পেসিং, রিলেটিভ স্পিড, এখানে দুইটা বাউন্ডারি আছে, রাইট সাইডে একটা বাউন্ডারি এবং লেফট সাইডে একটা বাউন্ডারি। বাউন্ডারিটা লাইন না হয়ে একটা এরিয়া যখন হবে, সেটা একটু অ্যাডভান্স মডেল, কারণ বিসিএম এর মধ্যে, এবং বিসিএম এর মধ্যে শুধু মানে আহ আরেকটু ডিটেল আছে, সেটা হলো আমরা যেটা বলছিলাম, রিলেটিভ স্পেসিটা যখন অনেক কম, তখন সিচুয়েশনটা কি হয়, যেটা আমরা এখানে দেখছি, যে এটা আসলে মূলত অ্যাক্সিডেন্ট সিচুয়েশন, যখন ড্রাইভার আর পারসেপ্ট করতে পারে না যে আমার লিডার এবং আমার মধ্যে গ্যাপ কতটুকু বা স্পিডের ডিফারেন্স কত, সেটা তারা বুঝতে পারে না। ফাইন, সো দিস ইজ ভিসিম সাইকো স্পেসিং মডেল, যেটা আমরা হোয়াইট ব্যান্ড বলতেছি। এটা এটা এক্স্যাক্টলি দিস ইজ দ্য মডেল দ্যাট ইজ অ্যাডপ্টেড ইন এমসাম, ওসিম এবং ভিসিম, তিনটা মডেলে বা সফটওয়্যারে এই মডেলটা কিন্তু অ্যাডপ্টেড করা আছে। ফাইন, আমরা বারবারই বলতেছি যে ভিসিম এর মধ্যে আমরা যখন গাড়ির মুভমেন্ট দেখি, একটা ফ্রি ড্রাইভিং দেখি, মোডও দেখি মাঝে মাঝে, যে আস্তে 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 ক্লোজ হচ্ছে, তারপর যখনই তুমি ফলোইং মোডে যাবে, যখন তোমার এবং ফলোয়ার মধ্যে গ্যাপ অনেক কম, তখন ফলোইং মোড আর একটা ব্রেকিং মোড, একটা গ্যাপ এতটা কমে গেছে, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ব্রেক, এইভাবে কিন্তু আমাদের মধ্যে কাজ করতে থাকে। সেলুলার অটোমেটর মডেল, এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, যেটা আমি বলছিলাম, সেলুলার অটোমেটর মডেল প্লাস অপটিমাল কন্ট্রোল মডেল, এই মডেলগুলি আসলে একেবারে রিসার্চ বেসড, যেটা আমি বললাম যে দাগানজোর ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পারবা যে সেলুলার অটোমেটর মডেলের সাথে আরো ডিটেল বলা আছে। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না, জাস্ট এইটা আমি একটু দেখাই, যে নাইজেল এবং স্প্যাক বেনবার্গের যে মডেলটা খুবই মানে নাম করা একটা মডেল। এখানে তাকাই দেখো যে পুরো রাস্তাটাকে, একটা লেনটাকে কিছু কিছু সেলে ভাগ করা হয়েছে, এই জন্য সেলুলার অটোমেটর বলা হয়, সেলে ভাগ করা হয়েছে, সেলের
সেলটা কিভাবে ভাগ করা হয়? ইউজুয়ালি 1 কার লেন্থ 7.5 মিটার, তারপরে সেলের কি বলতো লেন্থ 7.5 মিটার। স্পিডটা কিভাবে হিসাব করা হয়? স্পিডটা হিসাব করা হয় এভাবে যে এই একটা ভেহিকেল, ধরো টি থেকে t+1 সময়ে সে দেখো এই সেল থেকে কয়টা সেল গেছে, 1 2 3 4, এখানে চলে আসছে, তাহলে তার স্পিড কত হবে? 7.5 ইন্টু 4। আমরা টি কে যদি 1 সেকেন্ড করে ধরি, তাহলে 1 সেকেন্ডে সে 7.5 ইন্টু 4 এত মিটার সে অতিক্রম করছে। এটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করো, তাহলে তো আমরা স্পিডটা পেয়ে যাবো। এখন এই যে সে 3টা সেল আর 4টা সেল যাবে, এটা কিভাবে ঠিক করা হয়? দ্যাট ইজ এ কোশ্চেন। এই কোশ্চেনটা করা হয় এই কাজটা যেভাবে করা হয় খুবই সিম্পল, যে এক্সিলারেশনটা, ব্রেকিং, র্যান্ডমাইজেশন এবং মুভিং, জাস্ট কিছু থ্রেশহোল্ড ভ্যালু, যে মিন ম্যাক্স এর মধ্যে আমরা হিসাব করতে থাকি। আর এটার যে অ্যাডভান্স যেটা আছে, সেই অ্যাডভান্সে গিয়ে যেটা করা হয় অনেক সময়, যে এইটা তোমরা একটু গুগলে আজকে সার্চ দিবা, ফ্যান্টম জ্যাম, ফ্যান্টম জ্যাম, ফ্যান্টম জ্যাম, এটা একটু তোমরা গুগলে সার্চ দিবা, দিয়ে দেখবা সেলুলার অটোমেটর মডেল দিয়ে কিভাবে ফ্যান্টম জ্যাম সিমুলেট করা হচ্ছে, ফ্যান্টম জ্যাম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অ্যাডভান্স, যে ওই সেলুলার অটোমেটর মডেলের কিছু অ্যাডভান্স আছে, সেটা হচ্ছে এই সেলগুলো আমরা 1 কার লেন্থে ভাগ করলাম ভালো, ফ্রি ফ্লো সিচুয়েশন এবং কনজেস্টেড সিচুয়েশনে থ্রেশহোল্ড ভ্যালুগুলো যখন বের করা হয়, তখন রিয়েল ওয়ার্ল্ডের যদি তোমার ক্যাপাসিটি, জ্যাম ডেন্সিটি জানা থাকে, সে অনুযায়ী তুমি জ্যাম ডেন্সিটি দিয়ে তুমি কেসি বের করবা, বা কিউসিটা ভিম্যাক্স থেকে বের করে নিয়ে এসে ওই থ্রেশহোল্ডের মধ্যে ঢোকানো যায়। যেমন এই দেখো কিউটা আমরা জানি এটা হলো ক্যাপাসিটি ভিম্যাক্স ইন্টু কে। এখানে আমি খুব ডিটেলে ঢুকছি না, কারণ এটা তোমাদের এই কোর্সের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বা তোমরা এটা আসলে আমাদের কমার্শিয়াল সফটওয়্যার ব্যবহার হয় না, তো বিসিএস সাইকো স্পেসিফিক মডেল পর্যন্ত জানলেই হবে। তো D1 থেকে D7 আবার একটু রিপিট করতেছি, দিজ আর পিওরলি মডেল প্যারামিটার, এবং মূলত এই বাউন্ডারি গুলি ডিফাইন করে। আমরা বাউন্ডারি গুলি দেখছিলাম যে ভিআর, তারপরে তোমার রিলেটিভ স্পেসিং এবং ভিআর প্রাইম, এটা যখন বের করতে যাই তখন আমাদের এই D1 থেকে D7 লাগে। আবার D1 থেকে D7 এটা ডিপেন্ড করে আমার কার্ভ ফলিং প্যারামিটার CC0 থেকে CC7 পর্যন্ত যে প্যারামিটার গুলি আছে, আমরা ডিপেন্ড করে ওয়েদার ইউ আর ইউজিং 74 or 99, সেই অনুযায়ী আমাদের প্যারামিটার গুলি বের করতে হয়। আমরা কিন্তু D1 থেকে D7 সেটা আমরা ক্যালকুলেট করি না, আমরা CC1 থেকে ধরো CC7 বা CC0 থেকে CC4 এটা আমরা ক্যালকুলেট করি। ওকে, আর ফাজি লজিক মডেল এটা তোমাদের দেখে নিবা। ফাজি লজিক মডেল আসলে আমাদের একটাই পেজ এখানে রাখছি, এটা আমরা ব্যবহার করি না, তার কারণ হচ্ছে এটা এখনো এক্সপেরিমেন্টালি রিসার্চ বেস আসলে মডেল, এটা কোনো ধরনের কমার্শিয়াল সফটওয়্যারে আমরা ইউজ করি না, বা কমার্শিয়াল এটা ব্যবহার করা হয় না। বাট ব্যবহার করা হয় না তার কারণ আছে, কারণ এটার যে ইফিকেসি এখনো ওয়েল প্রুভেন না। এবং ফাজি মডেলের আরেকটা বড় সমস্যা হচ্ছে, যখন আমি কমার্শিয়াল সফটওয়্যার বলতেছি, তার মানে এটা যারা ইন্ডাস্ট্রিতে চাকরি করে তারা কিন্তু ব্যবহার করবে। যেমন বিসিম ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করে, তোমরা পরবর্তী যারা ডিওটি আমেরিকায় চলে যাবা, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন চাকরি করে, দেখবা দে ইউজ ওয়াইডলি বিসিম, এমস আর প্যানামিক্স। তাহলে যারা কমার্শিয়ালি ইউজ করে বা ইন্ডাস্ট্রি যারা ইউজ করে, তারা কিন্তু রিসার্চটা পছন্দ করে না। তাদের দরকার শর্টকাট, আমার কিছু প্যারামিটার থাকবে, আমি প্যারামিটার ভ্যালু দিব, দিয়ে ক্যালিব্রেট হবে, মডেল ইউজ করবো। এই যে ফাজি মডেলে এখানে ফাজিফিকেশন, ডিফাজিফিকেশনের মধ্যে ব্ল্যাক বক্স সহকারে এই যে ওয়েটেজ প্যারামিটার, এখানে একটা ইটস এ হিউজ টাস্ক এই ধরনের মডেল বিল্ড করা, এবং সেই মডেল দিয়ে তুমি তোমার ইন্ডাস্ট্রিতে ইউজ করাটা, এটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটা রিসার্চ হয়ে যাবে। রিসার্চের জন্য আসলে ইউনিভার্সিটি আছে, ইন্ডাস্ট্রি রিসার্চ করবে না, ইন্ডাস্ট্রি তোমাকে ফান্ড দেবে রিসার্চ করার জন্য, দ্যাট ইজ ইনাফ। তো সেই কারণে এই মডেলগুলো আসলে যারা কমার্শিয়াল এন্টিটি তারা ইউজ করে না। তো দ্যাটস ওয়াই উই আর নট অলসো ইন্টারেস্টেড ইন দিস সর্ট অফ মডেল আপাতত, বিকজ আমরা বিসিম ইউজ করতেছি কমার্শিয়াল সফটওয়্যার হিসাবে। তো পরীক্ষায় তোমাদের এইটা সম্বন্ধে ডিটেল কিছু আসবে না, যে আমি সেলুলার অটোমেটর মডেলের কথা বলতেছি, আর হলো যে ফাজি মডেল এবং অপটিক্যাল কন্ট্রোল মডেল, এটা এখানে আমি দেখাইনি। অপটিক্যাল কন্ট্রোল মডেল একেবারে রিসার্চ বেসড, আর নন বেসড যে ট্রাফিকের জন্য আমি বললাম যে পার্টিকেল ফিল্টার মডেল, এটা এগুলো একেবারে over the last 5 years or 10 years the development is there. This sort of model also we are not using in the commercial tool. Anyways, চলো তো আমি এখানে শেষ করবো, আমার একটু অ্যাম্বাসিডে যেতে হবে, ওকে যেতে বলতেছে।
তোমরা ভালো থাকো, হ্যাঁ, নেক্সট ক্লাসে কথা হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Yes, sir. আসসালাম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, ভালো